করে বিকজ অফ এটা কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কম্পিটিশন ছিল? জি ম্যাম, শুধু ফার্স্ট ফেজের উপর বেস করে। ফার্স্ট ফেজ, ওকে। বাট তোমার পেক্টোরালিস মেজর স্পেলিংটা মানে মিস্টেক হওয়াটা খুব আনফরচুনেট। ম্যাম আমি এমএ যেবার বলেছিলাম ম্যাম ওরা শুনেনি। শুনেনি, হ্যাঁ সেইটাই আমার কাছেও তাই মনে হলো যে তুমি ঠিকই বলেছিলে। However, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আরো ভালো হবে। ইনশাআল্লাহ ম্যাম, নেক্সট ইয়ার চেষ্টা করবো চ্যাম্পিয়নশিপ আনার জন্য। সেটাই। আচ্ছা আমাকে একটু বলবে, মানে কেউ একটা মানে ট্রু পিকচার জানতে চাচ্ছি যে ইদানিং তোমাদের ক্লাসে ইন জেনারেল এভারেজ পার্সেন্টেজ কেমন থাকে? কেউ একজন রিপ্রেজেন্ট করো। ম্যাডাম 100 130 এরকম ম্যাডাম। কেন 130 100 to 130 হয়ে গেছে এটা কিছুদিন। কেন কারণ around 100 ম্যাম। কারণটা কি? হ্যাঁ আমি গতদিনেও আমার ক্লাসে দেখেছি অ্যারাউন্ড 100। কারণটা জানো কেউ কেন এরকম? প্রথম দিকে তো না হয় একটু মানে সবাই বুঝে উঠতে একটু সমস্যা হতো, বরং তখনই তো পার্সেন্টেজ ভালো থাকতো। তোমাদের জন্য একটা মেসেজ যেটা সেটা হচ্ছে যে খুব স্ট্রিক্টলি কিন্তু এই পার্সেন্টেজ গুলো কাউন্ট হচ্ছে, এবং ইন দ্য লং রান যখন তোমরা অলরেডি জানো নিশ্চয়ই যে পরীক্ষাতে সেন্ট আপ হওয়ার জন্য পার্সেন্টেজ একটা খুব ভাইটাল রোল প্লে করে। একটা পার্সেন্টেজ মানে না থাকলে ক্লিয়ারেন্স কিন্তু যায় না। তোমরা হয়তোবা বলবা যে এটা বলেই থাকে পার্সেন্টেজ যায়, কিন্তু হয়তোবা দেয়া হয়, কিন্তু এটা ফার্স্ট ক্লিয়ারেন্স বলে, যেটা ফার্স্ট ক্লিয়ারেন্সে কিন্তু পার্সেন্টেজ আমরা ক্লিয়ারেন্স দেই না। এবং এটার যেটা একটা ব্যাড ইফেক্ট, এই যে ফার্স্ট ক্লিয়ারেন্সে ক্লিয়ারেন্স না পাওয়া, সেটা হচ্ছে তোমরা সারাটা বছর মানে তোমার পাশে যে রোল নাম্বার তার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়, তার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হয় পরীক্ষা দেওয়ার জন্য, পড়াশোনার জন্য, যে কারণেই হোক। তোমরা যে আইটেম দাও, 2জন করে আইটেম থাকতে তার সাথে একটা পার্টনারশিপ হয়, কিংবা ভাইবা একই দিনে হলে সুবিধা হয়। কিন্তু ফার্স্ট ক্লিয়ারেন্স না পেলে সেকেন্ড থার্ড ফোর্থ ক্লিয়ারেন্সের তোমরা যদি পারমিশন পাও, সেই ক্ষেত্রে হয় কি ওই এক্সাম রোল কিন্তু পিছিয়ে যায়। সো মানে এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা শুধু বলি যে পার্সেন্টেজ না থাকলে ক্লিয়ারেন্স পাওয়া যায় না। পাওয়া যায়, কিন্তু সেটা অনেক কষ্ট করে পেতে হয়, এবং তার যে ব্যাড ইফেক্ট সেটা হচ্ছে ভাইবা হয়তোবা ফার্স্ট প্রফে দেখা যাবে যে তোমার ভাইবা ছিল, তুমি বি ব্যাচে ছিলে, তোমার ভাইবা ছিল 5th ডেতে কিংবা 6th ডেতে, কিন্তু ক্লিয়ারেন্স না পাওয়াতে পরে পাওয়াতে তোমার ভাইবা চলে যাবে হচ্ছে গিয়ে হয়তোবা 15 ডেজে, 15তম দিনে তুমি যে ভাইবা দিবা। আর মেডিকেলে কিন্তু এটা ঠিক যে তোমার যত মানে পিছনের দিকে ভাইবা হবে তোমার টেনশন বাড়বে, পরীক্ষার কোয়ালিটি খারাপ হবে, এবং পাশেরও একটা পার্সেন্টেজ কমে যায়। কাজে আমার রিকোয়েস্ট থাকবে যে 1 আওয়ার্স যে ক্লাসগুলো হয় একটু ফ্রেন্ডদেরকে বলে দিও যেন পার্সেন্টেজটা মেনটেন করে এবং ক্লাস অ্যাটেন্ড করে। ওকে, আমি জানি না তোমাদের কি প্রবলেম, সেটা হয়তো বা যেটা করতে পারো তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ যে কয়জনই প্রত্যেক ব্যাচ থেকে 1-2জন করে প্রেজন কোঅর্ডিনেটর আছেন, ওনাদের সাথে কথা বলতে পারো। বাট এইভাবে মানে ক্লাস না করাটা খুব তোমাদের জন্য খুব, আমাদের তো ক্লাস নিতেই হয়। আমরা ওই 60 জন থাকলেও যে যে কন্টেন্ট থাকবে, আমার 250 থাকলেও আমার একই কন্টেন্ট থাকবে পড়ানোর। বাট ব্যাপারটা কিন্তু ক্ষতিটা কিন্তু তোমাদেরই হচ্ছে। আমরা মনে হয় একটু শুরু করি ধীরে ধীরে, বিকজ অফ 5 মিনিট ওভার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি গতদিনে ওকে ম্যাম। আমার ইয়েতে এই পিকচারটা দেখিয়েছিলাম, একটা অদ্ভুত ধরনের মানে অ্যাপেলের ছবি। এটা কেন সেটা নিশ্চয় গতদিন লাস্ট যে আমি স্লাইডটা শেয়ার করেছিলাম সেখানে ক্লিয়ার হয়েছে। একটা টার্ম ইউজ করেছিলাম
যে কাইমেরিক ডিএনএ। জি ম্যাম। কাইমেরিক ডিএনএ হলে এরকম একটা সিচুয়েশন হতে পারে, একটা অ্যাপেলের হাফ রেড হাফ গ্রিন, এরকম একটা কম্বিনেশন আর কি। আমরা একটু ইন শর্ট আর কি গতদিন যা পড়িয়েছিলাম সেটা একটু রিভিউ করি। যে আমরা পড়িয়েছিলাম ডিএনএ লাইব্রেরি সম্পর্কে বলেছিলাম, সেখানে জেনোমিক ডিএনএ লাইব্রেরি এবং কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি পড়িয়েছিলাম। এখানে জেনোমিক ডিএনএ লাইব্রেরিতে আমি বলেছিলাম যে এটা কিভাবে তৈরি হয় সেই জিনিসটা আমি পরে বলবো। এখন মনে হয় আমি বলতে পারি গতদিন আমি যা পড়িয়েছিলাম সেখান থেকে, যে জেনোমিক ডিএনএ লাইব্রেরি তৈরি করতে গেলে যেটা হবে যে একটা সাপোজ 1 কিলোমিটার লং একটা ডিএনএ, ওখান থেকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে ওই পার্শিয়াল ডাইজেস্ট করে আমরা ওইটাকে, মানে ডাইজেস্ট না তো কার্টেল করে আমরা ছোট্ট একটু ডিএনএ নিলাম। সেই ডিএনএটাকে আমরা কি করলাম, ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে লাইগেট করলাম একটা ভেক্টরের সাথে। ভেক্টর কি আমি বলেছি, ভেক্টরের সাথে আমি লাইগেট করলাম, করে কি করলাম আমি ভেক্টরের ডিএনএ এবং এই যে জেনোমিক ডিএনএ এর পার্ট, এই দুটোকে একসঙ্গে করে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি করলাম। এই রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলটাকে আমরা পরবর্তীতে একটা ব্যাকটেরিয়ার মধ্যে ইমপ্লান্ট করব, ট্রান্সফার করব। করার ফলে কি হবে, ব্যাকটেরিয়ার মধ্যে এই রিকম্বিনেন্ট ডিএনএটা ইমপ্লান্ট করার পরে এই ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লাই করবে। যত ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করবে তার সাথে সাথে এই কাইমেরিক ডিএনএটাও মাল্টিপ্লাই করবে, যেটাকে আমরা বলেছি অ্যাম্প্লিফিকেশন। এবং আলটিমেটলি আমরা আজকে যেটা বলবো যে এই অ্যাম্প্লিফিকেশনের পরে আমরা এই ব্যাকটেরিয়া থেকে আবার এই অ্যাম্প্লিফাইড ডিএনএ গুলোকে সেপারেট করে নিয়ে এটা থাউজেন্ডস কপিজ অফ পার্টিকুলার ডিএনএ আমরা তৈরি করে ওইটাকে আমরা জেনোমিক লাইব্রেরি তৈরি করলাম। এই হচ্ছে গিয়ে প্রিপারেশন অফ জেনোমিক লাইব্রেরি। কতদিন আমি এই কথাগুলো বলিনি, কারণ এই যে স্টেপগুলো বললাম, স্টেপগুলো গতদিন আমি এই স্লাইডের সাথে বললে তোমরা বুঝতে পারতে না, সেই জন্য আমি ওটা রেখে দিয়েছিলাম যে পরে বলবো। তো যাই হোক, জেনোমিক লাইব্রেরি এইভাবেই তৈরি হয়। তারপর আমরা বলেছি কমপ্লিমেন্টারি ডিএনএ, এটা রিভার্স প্রসেস একটা। নর্মালি আমরা জানি রিপ্লিকেশন থেকে ট্রান্সক্রিপশন এবং সেখান থেকে প্রোটিন সিনথেসিস হয়, কিন্তু এখানে যেটা হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে আরএনএটা তৈরি হয়, সেই আরএনএ থেকে এমআরএনএ থেকে রিভার্স হয়ে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে আবার ডিএনএ তৈরি হবে এবং সেই ডিএনএ থেকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করব এবং এভাবেই কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি তৈরি হয়। নেক্সট আমরা বলেছিলাম আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ডিএনএ প্রব। ডিএনএ প্রবের ব্যাপারে বলেছিলাম যে আমরা একটা কন্টেইনারের মধ্যে অনেকগুলো ডিএনএ আছে, সেখান থেকে আমি পার্টিকুলার ডিএনএটাকে চুজ করতে চাই। সেটা করার ওয়ে কি, সে পার্টিকুলার ডিএনএ এর কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স সহ একটা ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ নিয়ে তার সাথে আমি ফ্লুরোসেন্ট ডাই ট্যাগ করে দেব। ট্যাগ করে ওই কন্টেইনারের মধ্যে আমি ছেড়ে দিলে ও ওই কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ডটাকে ও পিক করবে। পিক করলে তারপর আমরা এটাকে বের করে কন্টেইনার থেকে বের করে নিয়ে এসে ওই পার্টিকুলার ডিএনএ দিয়ে আমাদের যে কাজ করার সেটা করব। এবং এইটা যে আইডেন্টিফাই করার জন্য পার্টিকুলার ডিএনএ যে ফ্লুরোসেন্ট ডাইটা ইউজ করা হয়, করে যে পার্টিকুলার ডিএনএটাকে আমরা চুজ করি সেটাকেই বলেছি হলো ডিএনএ প্রব। আরেকটা আরেকটা টার্ম ইউজ করেছিলাম সেটা প্রাইমার। প্রাইমার সম্পর্কে তোমরা আগেও পড়েছো। প্রাইমারে হচ্ছে কি, যে ডিএনএ স্ট্র্যান্ডটাকে আমি কপি করব, দ্যাট ইজ টেমপ্লেট ডিএনএ, তার উল্টো কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স সহ একটা ছোট্ট একটা পার্ট, যেটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে, সেই ছোট্ট কতটুকু বেস সিকোয়েন্স থাকবে 20 থেকে 35 নিউক্লিওটাইড লং, যার ডিরেকশন হবে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে টেমপ্লেটের ডিরেকশন হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম এবং প্রাইমারি ডিরেকশন হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এবং তার মানে হচ্ছে এরা অ্যান্টি প্যারালালি এটা জয়েন করে এটা গ্রোয়িং হবে আর কি।
তারপর আরডিটি পড়েছিলাম, এটা ডেফিনেশন পড়েছি এবং এটা 4টা স্টেপ আছে: আইসোলেশন অফ স্পেসিফিক ডিএনএ, সিলেকশন অফ ভেক্টর, প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ আর কাইমেরিক ডিএনএ। আমরা এই স্টেপটুকু পড়েছিলাম। আজকে আমাদের ক্লোনিং পড়ার কথা। আইসোলেশনের সময় আমরা দুটো টার্ম ইউজ করেছিলাম, একটা ক্লিভ করব এবং ক্লিভটা কি দিয়ে করব? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে। এই দুটো সম্পর্কে আমি ডিটেলস বলেছিলাম। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কেন বলা হয়? ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাস গ্রোথটাকে রেস্ট্রিক্ট করে বলে এটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বলেছে। এটার ক্যারেক্টারিস্টিক্স কি? এটা হচ্ছে গিয়ে একটা শর্ট সিকোয়েন্সকে রিকগনাইজ করার ক্যাপাবিলিটি আছে এই এনজাইমের। সেই শর্ট সিকোয়েন্স দেখে এরা রিকগনাইজ করবে, সেই সিকোয়েন্সটাকে আমরা বলি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। দ্যাট মিনস দে এক্সিবিটস টু-ফোল্ড রেশিওনাল সিমেট্রি। 5' to 3' যে নিউক্লিওটাইড বেস থাকবে, 3' to 5'ও একই বেস সিকোয়েন্স থাকবে, সেটাকে আমরা বলছি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এবং যে জায়গাটাতে এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকে সেটাকে আমরা বলেছি রেস্ট্রিকশন সাইট। এবং এটার নমিনক্লেচার কিভাবে হয় বলেছি আমি একটা এক্সাম্পল দিয়ে, যেমন ইকোলাই থেকে যে এনজাইমটা আমরা পাবো সেটাকে আমরা কিভাবে নমিনক্লেট করি সেটা বলেছি। দেন ক্লেভিংটা হবে হচ্ছে ওই রেস্ট্রিকশন সাইডে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম ক্লেভ করবে, এবং এই ক্লেভ করার দুটো প্যাটার্ন হচ্ছে, একটা স্টিকি এন্ড আর একটা হচ্ছে ব্লান্ট এন্ড। এবং আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির জন্য স্টিকি এন্ডটাকে চুজ করি, বেশি প্রেফার করি। এরকম একটা কাটিং হতে পারে, স্টিকি এন্ডের কাটিং। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে এটা কিভাবে বলেছিলাম, একটা ভেক্টর নিয়েছি মানে প্লাজমিডটার কেমন, এটা শেপ হচ্ছে সার্কুলার। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে আমি দুটোকেই কেটেছি। কিভাবে কাটলাম? এটা স্টিকি এন্ডে কেটেছি। কাটার পর এই দুটোকে আমি অ্যানিয়েল করেছি, মানে জোড়া লাগিয়েছি। তারপর হচ্ছে লাইকেজ দিয়ে সিলগালা করে দিয়েছি, এবং আলটিমেটলি যে জিনিসটা আমরা পেয়েছি দ্যাট ইজ কাইমেরিক ডিএনএ অর রিকম্বিনেন্ট ডিএনএ। ফোর্থ স্টেপ যেটা ক্লোনিং, ক্লোনিং হবে কাইমেরিক ডিএনএ অথবা রিকম্বিনেন্ট ডিএনএ কে আমি ক্লোন করব। ক্লোন কথাটার ইন জেনারেল কনসেপ্ট কি? ক্লোন কথাটার মানে হচ্ছে একটা পার্টিকুলার জিনিসকে থাউজেন্ডস কপিতে একই রকম ভাবে কনভার্ট করা। দ্যাট ইজ লার্জ পপুলেশন অফ আইডেন্টিক্যাল কপিজ। একদম আইডেন্টিক্যাল কপি হবে। একটা পেন্সিল থেকে 100টা পেন্সিল তৈরি করা। এই যে একটা থেকে 100 কপিজ তৈরি করলো এক্স্যাক্টলি সেম আইডেন্টিক্যাল, এইটাই হচ্ছে গিয়ে ক্লোনিং এর জেনারেল কনসেপ্ট। আর আমাদের মলিকুলার বায়োলজিতে আমি যদি স্পেসিফিক কনসেপ্ট হিসেবে এটাকে ডেজিগনেট করতে চাই, তাহলে প্রোডাকশন অফ আ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল টার্গেট ডিএনএ মলিকুল। পার্টিকুলার করে ফেললাম সেটাকে আইডেন্টিক্যাল টার্গেট ডিএনএ মলিকুলকে আমি যখন লার্জ নাম্বারে কপি করব ফর আ পার্টিকুলার ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ ইন্টারেস্ট ইজ নোন অ্যাজ ডিএনএ ক্লোনিং। এটাকে তুমি ক্লোনিং এর ডেফিনেশনও বলতে পারো, যে প্রোডাকশন অফ আ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল টার্গেট ডিএনএ মলিকুল। কোথা থেকে করব? ফ্রম আ পার্টিকুলার ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ পার্টিকুলার ডিএনএ ফ্র্যাগমেন্ট। পার্টিকুলার ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে ওই যে আইসোলেটেড ডিএনএ যেটা আমরা করেছিলাম, সেই ডিএনএটাকে আমরা লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল কপিতে কনভার্ট করার যে প্রসেস, দ্যাট ইজ নোন অ্যাজ ডিএনএ ক্লোনিং। এখন এই ডিএনএ ক্লোনিংটা কয় ধরনের হতে পারে, কয়ভাবে আমরা ডিএনএ ক্লোনিং করতে পারি? ডিএনএ ক্লোনিং করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লোনিং, এটা বলেছি ন্যাচারাল ইন ভিভো। ভিভো কথাটা মানে কি? কেউ একজন বলো। ভিতরে ভিতরে কিসের ভিতরে? গ্লাস টিউব। এটা হচ্ছে মানে সেলের ভিতরে। ন্যাচারাল ইন ভিভো মানে আমরা এখানে যেহেতু বায়োলজিক্যাল, বায়োলজি কথাটার মানে কি? বায়ো মিনস লিভিং সেল, ওকে। বায়োলজিক্যাল ক্লোনিং মানে হচ্ছে ন্যাচারাল ইন ভিভো। আর আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে পিসিআর। পিসিআর মানে কি?
Polymerase chain reaction. Polymerase chain reaction. না আমি বলি পুলিশ কন্ট্রোল রুম হয়। এই সিএনজি গুলোর পিছনে খেয়াল করো, লেখা থাকে Yes, ma'am. থাকে ma'am. পিসিআর দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে দেয়, পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার। তো এটাকে বলেছি আর্টিফিশিয়াল ইন ভিট্রো, মানে কি এটা সেলের বাইরে। সেলের বাইরে Within glass. ল্যাবে হবে। কাঁচের ভিতরে। Yes. এটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে টাইপ হচ্ছে দুটো, একটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লোনিং যেটা হচ্ছে সেল বেসড, এটার আরেকটা নাম বলতে পারি আমরা সেল বেসড ক্লোনিং। আর পিসিআর মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন ভিট্রো, দ্যাট ইজ আমাদের ল্যাবে আমরা যে কাজগুলো করি সেটাকে সে মাধ্যমে যে ক্লোনিংটা হয়, দ্যাট ইজ পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আমরা এখন এই দুটো জিনিস একটু ডিটেলস আলোচনা করব। বায়োলজিক্যাল ক্লোনিং, বায়োলজিক্যাল ক্লোনিং এ আমি হেডলাইন দিয়েছি স্টেপস অফ বায়োলজিক্যাল ক্লোনিং এবং ব্র্যাকেটে লিখেছি প্রপার। কেন প্রপার কথাটা লিখেছি, এই স্টেপগুলো আগে বলি, আমি পরের স্লাইডগুলোতে আমি জিনিসটা বলবো যে কেন প্রপার বলেছি। স্টেপ অন, ছবির সাথে মিলিয়ে মিলিয়ে আমরা দেখি। আমরা এই দুটো স্টেপ কিন্তু আগে পড়ে ফেলেছি। একটা হচ্ছে আইসোলেশন অফ ডিএনএ, এই যে অনেকগুলো একটা দুইটা ডিএনএ আছে, এটাকে আমি কাট করেছি, করে পার্টিকুলার একটু ডিএনএ আইসোলেট করে নিয়েছি, ঠিক আছে। এটা একদম মানে গ্রসলি হেডলাইন ফার্স্ট স্টেপটা ছিল, তাই না, আইসোলেশন অফ ডিএনএ। আর 2 নাম্বার স্টেপ ছিল সিলেকশন অফ ভেক্টর। এই ভেক্টর নিয়েছি একটা প্লাজমিড নিয়ে ওটাকে আমি ক্লেভ করে নিয়েছি। দেন আমরা 3 নাম্বার স্টেপে, অরিজিনাল 3 নাম্বার স্টেপে আমি পড়েছিলাম হচ্ছে কি, এটা হচ্ছে একটা কাইমেরিক ডিএনএ আর রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছি, অথবা এখানে বলেছে হাইব্রিড প্লাজমিড। তো এরকম একটা কাইমেরিক ডিএনএ তৈরি হলো, এই স্টেপটুকু আমরা পড়ে ফেলেছি কিন্তু। এখন আমি কি করব, বায়োলজিক্যাল ক্লোনিং এর স্টেপ গুলো আসছি। প্রথমে হচ্ছে কি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে কি ট্রান্সফার করব। কি ট্রান্সফার করব, এই কাইমেরিক ডিএনএটাকে ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করব, একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে ট্রান্সফার করব। এবং এই একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে এই কাইমেরিক ডিএনএ অথবা রিকম্বিনেন্ট ডিএনএটাকে ট্রান্সফার করার প্রসেসটাকে আমরা বলেছি হলো ট্রান্সফরমেশন। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি, কাইমেরিক ডিএনএ or recombinant DNA contained in a plasmid introduced into bacterial cell by a process is called transformation. যে প্রসেসের মাধ্যমে এই কাইমেরিক ডিএনএটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে ট্রান্সফার করা হলো সেই প্রসেসটাকে আমরা বলেছি হলো ট্রান্সফরমেশন। এবং স্টেপ অন, দ্যাট ইজ ট্রান্সফরমেশনের পরে আমরা এরকম একটা পিকচার পেলাম, দ্যাট ইজ এটা হচ্ছে গিয়ে হোস্ট ব্যাকটেরিয়া, তার মধ্যে আমরা কাইমেরিক ডিএনএটাকে ট্রান্সফার করেছি। কাইমেরিক ডিএনএ আরো দুটো সিনোনিম আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ অথবা হাইব্রিড প্লাজমিড। তাহলে ট্রান্সফরমেশন স্টেপ অথবা স্টেপ অনের পরে আমরা এরকম একটা পিকচার পেলাম। সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে আমরা বলেছি, নাম দিয়েছি অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে কি অ্যাম্প্লিফাই করবে, মানে গুণিত আকারে বাড়বে। তাহলে এখানে আমরা ছবিতে আমরা সেটা দেখতে পাচ্ছি, একটা ব্যাকটেরিয়া সেল এটা মাল্টিপ্লাই করে 3টা ব্যাকটেরিয়াল সেলে কনভার্ট হয়েছে। 3টা ব্যাকটেরিয়াল সেলে কনভার্ট হওয়া মানে শুধু ব্যাকটেরিয়া সেল কনভার্ট হয়নি, তার মধ্যে যে আমরা যে কাইমেরিক ডিএনএটাকে ট্রান্সফার করেছিলাম সেই কাইমেরিক ডিএনএটাও ট্রান্সফার মানে মাল্টিপ্লাই করেছে। তাহলে সেকেন্ড স্টেপ অ্যাম্প্লিফিকেশন, দ্যাট মিন্স রিপ্লিকেটিং, এটা অ্যাম্প্লিফাই হবে কি রিপ্লিকেশন হবে। রিপ্লিকেটিং ব্যাকটেরিয়াল সেল পারমিটস দ্য অ্যাম্প্লিফিকেশন অফ কাইমেরিক ডিএনএ অফ দ্য ভেক্টর। এই তাহলে কাইমেরিক ডিএনএ অ্যাম্প্লিফাই হলো, দ্যাট ইজ সেকেন্ড স্টেপ অফ বায়োলজিক্যাল ক্লোনিং। এই দুটো স্টেপ বুঝতে কারো সমস্যা হলে বলো। বোঝা গেছে দুটো স্টেপ? জি ম্যাডাম। আচ্ছা, ওকে। তাহলে ফার্স্ট স্টেপ গেল ট্রান্সফরমেশন, সেকেন্ড স্টেপ অ্যাম্প্লিফিকেশন। নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ালাইজড অ্যান্ড প্লাজমিড আইসোলেটেড। দেখো এইখানটাতে আমরা দেখছি, যদিও এটা আমরা টেস্ট টিউবের মধ্যে দেখিয়েছি, বেসিক্যালি আসলে টেস্ট টিউবটা না দেখালেও হতো। এটা আসলে বেসিক্যালি আমরা এই ব্যাকটেরিয়া সেলগুলোকে
লাইজড করা মানে হচ্ছে গিয়ে লাইসিস করা মানে হচ্ছে গিয়ে গলিয়ে এটাকে বের করে ফেলা। তাহলে আমরা ব্যাকটেরিয়াটাকে যদি লাইসিস করে ফেলি তাহলে আমরা কি পাবো? এই আইসোলেটেড আমরা এই কাইমেরিক ডিএনএ গুলো পাবো, এবং এটাই আমরা পেয়েছি। হ্যাঁ, কলাম আকারে এখানে দেখানোর জন্য আমরা একটা টেস্ট টিউব ইউজ করেছি, বাট এটা টেস্ট টিউব না, এটা হচ্ছে মানে ওই ভিতরেই হবে আর কি। তাহলে ইন দিস ওয়ে ক্লোনিং রেজাল্টস ইন দা প্রোডাকশন অফ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল টার্গেট ডিএনএ মলিকুল। আমরা লার্জ নাম্বার এখানে 3টা দেখিয়েছি, আসলে এটা থাউজেন্ডস কপি হতে পারে। তাহলে কি হলো? ব্যাকটেরিয়া লাইসিস করলাম এবং প্লাজমিডটাকে আমরা আইসোলেট করলাম। ফোর্থ স্টেপ যেটা, সেটা হচ্ছে কি ক্লিভেজ মানে হচ্ছে আগেই বলেছি কেটে ফেলা। এই ব্যাকটেরিয়া এই কি বলে ভেক্টর থেকে আমরা টার্গেট ডিএনএ যেটাকে আমরা থাউজেন্ডস কপিতে কনভার্ট করতে চাচ্ছিলাম সেটাকে আমরা সেপারেট করে ফেললাম। কিভাবে সেপারেট করলাম? আবার ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিয়ে আসলাম, এনে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে আমরা এটা ক্লেভ করে এই আইসোলেটেড ডিএনএ গুলোকে সেপারেট করে আমরা এই প্লাজমিড গুলোকে আলাদা করে ফেললাম। এই হচ্ছে গিয়ে 4টা স্টেপ। এখন কথা হলো তাহলে কি হলো? প্রথমে হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন, দেন অ্যাম্প্লিফিকেশন, দেন ব্যাকটেরিয়ালাইজড এন্ড প্লাজমিড আইসোলেটেড, না লাস্ট স্টেপ হচ্ছে ক্লেভেজ। তোমাদের পরীক্ষাতে কোশ্চেন থাকে যেটা যে রাইট ডাউন দ্য স্টেপস অফ বায়োলজিক্যাল ক্লোনিং, এরকম যদি কোশ্চেন থাকে, যদি বলে বায়োলজিক্যাল ক্লোনিং, সেই ক্ষেত্রে কি করতে হবে? শুধুমাত্র কিন্তু এই 4টা স্টেপ লিখলে হবে না, তোমাদের করতে হবে হচ্ছে এরকম: স্টেপ 1 আইসোলেশন অফ টার্গেট ডিএনএ, স্টেপ 2 সিলেকশন অফ ভেক্টর, স্টেপ 3 formation of recombinant DNA or chimeric DNA, step 4 transformation, step 5 amplification, step 6 bacterialized and plasmid isolated, and step 7 cleavage করে আমি এই অনেকগুলো ডিএনএ তৈরি করলাম। এইভাবে বায়োলজিক্যাল ক্লোনিং এর 7টা স্টেপ ডেসক্রাইব করতে হবে। আর যদি কোশ্চেন থাকে রাইট ডাউন দ্য স্টেপস অফ বায়োলজিক্যাল ক্লোনিং প্রপার, তখন তোমার শুরু করতে হবে এই ট্রান্সফরমেশন, অ্যাম্প্লিফিকেশন, ব্যাকটেরিয়ালাইজড অ্যান্ড প্লাজমিড আইসোলেটেড এবং ক্লেভেজ, এই 4টা স্টেপ ডেসক্রাইব করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমরা এখন তাহলে জানলাম যে বায়োলজিক্যাল ক্লোনিং কিভাবে হয়। বায়োলজিক্যাল ক্লোনিং বললে আমরা একদম আইসোলেশন থেকে শুরু করব, টার্গেট ডিএনএ কে আইসোলেট করব, ভেক্টর সিলেক্ট করব, কাইমেরিক ডিএনএ তৈরি করব, দেন এই কাইমেরিক ডিএনএটাকে আমরা ব্যাকটেরিয়া সেলের মধ্যে ট্রান্সফার করব, দেন ব্যাকটেরিয়াল সেলগুলো অ্যাম্প্লিফাই করব, করে ব্যাকটেরিয়াকে লাইজড করে টার্গেট ডিএনএটাকে আইসোলেট করব, প্লাজমিডটাকে আইসোলেট করব প্রথমে, তারপর সেই প্লাজমিড থেকে আমরা টার্গেট ডিএনএটাকে ক্লিভেজ করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ক্লিভ করে আইসোলেট করব। ঠিক আছে, those are the steps of biological cloning. ম্যাম অ্যাম্প্লিফিকেশনটা কি ম্যাম নিয়ন্ত্রণযোগ্য নাকি ম্যাম ব্যাকটেরিয়া নিজে থেকে হ্যাঁ, সেটা মানে নিয়ন্ত্রণযোগ্য হতে পারে, নিয়ন্ত্রণযোগ্য হতে পারে। এখানে তো একটা এনজাইমের ব্যাপার আছে, সবকিছুতে। এটা আসলে বায়োলজিক্যাল ক্লোনিং, এটা এটা যদিও সেল বেসড, কিন্তু এটা তো আমরা বাইরে থেকে কন্ট্রোল করছি। এটা তো ন্যাচারাল বলছি যদিও, কিন্তু এটা কিন্তু আমাদের মানে হিউম্যান কন্ট্রোল থাকে। যেমন তোমরা একটা ভেড়া শুনেছো না, ডলি? হ্যাঁ, তো এটা যে করেছে, এটা তো মানে যদিও ন্যাচারাল বলি আমরা, কিন্তু ন্যাচারাল না তো, এটা সায়েন্টিস্টরা মানে এটা ম্যানিপুলেট করেছে, তাই না? সো এটা নিয়ন্ত্রণযোগ্য। আমরা যা করতে চাবো সেটা আমাদের ইচ্ছার উপরেই ডিপেন্ড করবে। আমরা কতগুলো কপি তৈরি করতে চাই, সেই কপি অনুসারে আমরা যা যা ম্যাটেরিয়াল লাগে সেইভাবেই আমরা ম্যাটেরিয়াল গুলো দেব। যে আমরা যদি থাউজেন্ডস কপি করতে চাই তাহলে ম্যাটেরিয়ালের পরিমাণ একরকম হবে, আমরা মিলিয়ন কপিস করতে চাইলে আরেক ধরনের মানে কোয়ান্টিটিটা আরো একটু বেশি দিতে হবে। এইরকম ভাবে আমি কন্ট্রোল করতে পারি। নেক্সট, ক্লোনিং এর সেকেন্ড টাইপ যেটা, দ্যাট ইজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। হোয়াট ইজ পিসিআর? পিসিআর কাকে বলে? এই বছরের সবচেয়ে উচ্চারিত বেশি শব্দের মধ্যে একটা শব্দ হচ্ছে পিসিআর, তাই না? জি ম্যাম।
তো ডেফিনিশন যদি বলি, ইট ইজ আ টেস্ট টিউব মেথড ফর অ্যাম্প্লিফাইং আ সিলেক্টেড ডিএনএ সিকোয়েন্স। এটা টেস্ট টিউব মেথড। আগের মতোই আমরা বলেছি, এখানে শুধু একটা নতুন শব্দ অ্যাড করেছি, সেটা হচ্ছে টেস্ট টিউব মেথড ফর অ্যাম্প্লিফাইং আ সিলেক্টেড ডিএনএ সিকোয়েন্স। এখন এই পিসিআর এর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, মানে কি কি এটার মানে বৈশিষ্ট্য কি কি? Number one বৈশিষ্ট্য, PCR permits the synthesis of millions of copies of a specific DNA sequence বা nucleotide sequence in a few hours. Few hours বলো, few minutes বলো, এর মধ্যে খুবই কম সময়ের মধ্যে থাউজেন্ডস কপি তৈরি, মিলিয়ন্স অফ কপি তৈরি করতে পারে একটা স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স। এটা ক্লোনিং এরই বৈশিষ্ট্য। এটা যে পার্টিকুলারলি পিসিআর এর বৈশিষ্ট্য তা নয়, এটা ক্লোনিং এরই বৈশিষ্ট্য এটা। দেন আরেকটা যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার, দ্য টার্গেট ডিএনএ need not be isolated from the rest of the genome. আমরা যেমন দেখলাম বায়োলজিক্যাল ক্লোনিং এ আমরা কি করলাম, একটা বড় ডিএনএ থেকে আমরা পার্টিকুলার একটা বেস সিকোয়েন্স দেখে আমরা পার্টিকুলার একটা পোর্শন আইসোলেট করে নিলাম, তাই না? কিন্তু এইখানে যেটা হবে, এইখানে আমাদের ওই পার্টিকুলার একটা ডিএনএ কে আমাদের আইসোলেট করার দরকার নেই, আমরা পুরো ডিএনএটাকেই আমরা কপি করে ফেলতে পারবো। ঠিক আছে, সেটাই বলেছে যে টার্গেট ডিএনএ নিড নট বি আইসোলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দি জেনোম। পুরো ডিএনএ থেকে পার্টিকুলার একটা সিকোয়েন্স আলাদা করার দরকার নেই, বরং আমরা পুরো সিকোয়েন্সটাকেই, ইট ইজ নট নেসেসারি টু নো দ্য নিউক্লিওসাইড সিকোয়েন্স অফ এন্টায়ার টার্গেট ডিএনএ। নিউক্লিওটাইড বলাই ভালো, এখানে নিউক্লিওসাইড না, নিউক্লিওটাইড সিকোয়েন্স অফ এন্টায়ার টার্গেট ডিএনএ। এবং যেটা হয়েছে বায়োলজিক্যাল ক্লোনিং এ কি হচ্ছে, আমরা যে আইসোলেটেড করে নিলাম, ওই আইসোলেটেড ডিএনএ এর পুরো সিকোয়েন্সটাই আমাদের জানতে হবে। কিন্তু এইখানে যেটা হবে যে আমরা যে পুরো ডিএনএটাকে ক্লোন করব, এই পুরো ডিএনএ এর পুরোটার সিকোয়েন্স আমার জানার দরকার নেই। কতটুকু জানা দরকার, আমার ইনিশিয়ালি 20 থেকে 35 বেস সিকোয়েন্সের নিউক্লিওটাইড সিকোয়েন্স আমার জানলেই হবে। ওইটা কেন? কারণ ওইটা অনুসারে আমি একটা প্রাইমার তৈরি করে নেব, পুরো ডিএনএ সিকোয়েন্সের আমার সিকোয়েন্স জানার দরকার নেই। তাহলে প্রথম কথা হলো, এটা ইন জেনারেল একটা ক্লোনিং এর ক্যারেক্টারিস্টিক ফিচার, সেটাই লেখা হয়েছে, মিলিয়ন কপিস তৈরি করতে পারবো ইন শর্ট টাইম। সেকেন্ড কথা হলো যে টার্গেট ডিএনএ আইসোলেট করার দরকার নাই কোনো পার্টিকুলার পোর্শন, এটা পুরো ডিএনএটাকেই আমি ক্লোন করতে পারবো। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে, পুরো ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স আমার জানার দরকার নাই, ইনিশিয়ালি 20 থেকে 35 বেস সিকোয়েন্স আমাদের জানলেই আমি এই পুরো ডিএনএটাকে আমি ক্লোন করে ফেলতে পারবো। এই তিনটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ পিসিআর। তাহলে প্রথম হচ্ছে 1000 কপি তৈরি করব শর্ট টাইমে। 2 নাম্বার হচ্ছে গিয়ে আমাদের কোনো পার্টিকুলার পোর্শন ডিএনএ সেপারেট আইসোলেট করার দরকার নাই। আর 3 নাম্বার হচ্ছে পুরো ডিএনএ এর বেস সিকোয়েন্স আমার জানার দরকার নেই। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গেল অফ পিসিআর। আমি এই ছবিটা পরেও দেখাবো, এখানেও আবার দেখিয়ে নেই, কারণ পরবর্তীতে আমি যে পিসিআর এর কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেটা এবং স্টেপগুলো বুঝতে তাহলে সুবিধা হবে। এই ছবিটা আমি পরেও দেখাবো আবার। এখানে দেখো, এটা একটা ডিএনএ, তাই না? ঠিক আছে, এটা ডিএনএ তো, ডিএনএ দুটো স্ট্র্যান্ড, কিন্তু এইখানে আমি দেখিয়েছি যে একটু লাগানো আছে, আর এখানে আমি দেখিয়েছি সেপারেট করা হয়েছে। এই সেপারেশনটা কি আমি বলবো, বাট এই মুহূর্তে এই ডিএনএ এর দুটো স্ট্র্যান্ডকে আমি নাম দিয়েছি টেমপ্লেট ডিএনএ। টেমপ্লেট মানে হচ্ছে এটাকে আমি সার্চ হিসাবে ইউজ করব, এটাকেও আমি সার্চ হিসাবে ইউজ করব, এটা হচ্ছে টেমপ্লেট ডিএনএ। সেকেন্ড ছবিটাতে গ্রিন কালারের একটু পোর্শন দেখো, এই গ্রিন পোর্শনটুকু হচ্ছে গিয়ে প্রাইমার। প্রাইমার কনস্ট্রাকশন কিভাবে করব, আমি ইনিশিয়ালি এই 3 প্রাইম থেকে 20 to 35 বেস সিকোয়েন্স অফ টেমপ্লেট ডিএনএ আমি এইটুকু রিড করব, রিড করে এইটার কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স দিয়ে আমি একটা প্রাইমার তৈরি করব। এই যে বললাম 20 to 35 বেস সিকোয়েন্স অফ টেমপ্লেট ডিএনএ, এইটুকু পোর্শনের একটা আলাদা করে নাম দিয়েছি, সেটার নাম হচ্ছে ফ্লাঙ্কিং রিজিয়ন। ভাইভাতে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ফ্লাঙ্কিং রিজিয়ন। ফ্লাঙ্কিং রিজিয়ন হচ্ছে পিসিআর এর জন্য যে ডিএনএটাকে আমি কপি করতে চাই, সেই ডিএনএ যেটাকে আমি নাম দিয়েছি টেমপ্লেট ডিএনএ, দ্যাট ইজ টেমপ্লেট ডিএনএ 3 প্রাইম এন্ড থেকে
এটা আসলে এইখানে দেখো এখানেও ফ্ল্যাঙ্কিং রিজিয়ন বলেছে, আসলে এইটা হচ্ছে এইটা এইখানে ছবিটা হবে ফ্ল্যাঙ্কিং রিজিয়ন। 3' এন থেকে 20 to 35 বেস সিকোয়েন্স পোর্শনটুকু আমরা বলেছি ফ্ল্যাঙ্কিং রিজিয়ন। এবং এই ফ্ল্যাঙ্কিং রিজিয়নের ইম্পর্টেন্স কি? ফ্ল্যাঙ্কিং রিজিয়নের বেস সিকোয়েন্সকে অনুসরণ করে তার কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স দিয়েই আমি অলিগোনিউক্লিওটাইড প্রাইমার তৈরি করব। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ফ্ল্যাঙ্কিং রিজিয়নের কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স নিয়ে আমরা প্রাইমার তৈরি করলাম। এখন এই প্রাইমারটাকে আমরা 3' এন্ডে কানেক্টেড করে দিলাম। তাহলে এই প্রাইমারের ডিরেকশন আমি আগেই বলেছি কি হবে। প্রাইমারের ডিরেকশন কি? রেসপন্স করো। ম্যাডাম 5' to 3'। তাহলে এই প্রাইমার 5' to 3' লেগে গেল এবং এর গ্রোয়িং ডিরেকশন হবে হচ্ছে 3' to 5'। এই যে দেখো গ্রোয়িং ডিরেকশন হয়েছে। এবং এখানে এই গ্রোয়িং করতে কোন এনজাইম লাগে বলো? DNA polymerase. পলিমারেজ ম্যাডাম। ডিএনএ পলিমারেজ বলতে হবে, পলিমারেজ কিন্তু আরএনএও আছে। ডিএনএ পলিমারেজ এনজাইম লেগেছে, তাহলে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট কি হলো? ডিএনএ পলিমারেজ। প্রথমে তাহলে কি লাগলো? একটা ডিএনএ রিকোয়ারমেন্টের মধ্যে কি কি থাকলো? একটা টেমপ্লেট লাগবে ডিএনএর, তারপর হচ্ছে ফ্ল্যাঙ্কিং রিজিয়ন অনুসারে অলিগোনিউক্লিওটাইড প্রাইমার লাগবে, দেন হচ্ছে ডিএনএ পলিমারেজ লাগবে। এই তিনটা রিকোয়ারমেন্ট আমরা কিন্তু পেয়ে গেলাম পিসিআর এর জন্য। ঠিক আছে, আমরা তাহলে এখন পরের স্লাইডে যে দেখি যে পিসিআর এর জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগে। দেখো টেমপ্লেট ডিএনএ, ইট কন্টেইনস দ্য ডিএনএ সিকোয়েন্স টু বি অ্যাম্পলিফাইড। ঠিক আছে, 2 নাম্বার আমরা দেখলাম অলিগোনিউক্লিওটাইড প্রাইমার, কতগুলো বেস নিয়ে? 20 to 35 বেস নিয়ে। A pair which are complementary to the ends of each strand of target DNA. Target DNA স্ট্র্যান্ডে আমাদের 3' এন্ডে 20 to 35 বেস সিকোয়েন্স নিয়ে যে রিজনটা সেটাকে বলেছি ফ্ল্যাঙ্কিং রিজন, এবং তার কমপ্লিমেন্টারি বেস নিয়ে আমরা যে একটা স্ট্যান্ড তৈরি করি ছোট্ট, সেটাকে আমরা বলেছি প্রাইমার। 3 নাম্বার কি লাগবে? ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে। আর এই যে তারপর এই পলিমারেজ আমরা অলিগোনিউক্লিওটাইড প্রাইমারটাকে আমরা এটার সাথে বাইন্ড করলাম, তারপর এটাকে আমি পলিমারেজ দিয়ে রান করব। এই অ্যাক্টিভিটিসগুলো হওয়ার জন্য কিছুটা এনার্জি দরকার হয়। সেই এনার্জিটা আমরা কি হিসেবে পাবো? ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট, ডিএনটিপিস। ডিএনটিপিস এর মধ্যে কি কি থাকবে? ডিঅক্সি, অ্যাডেনিন ট্রাইফসফেট, জিটিপি, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থায়ামিন। এগুলো হচ্ছে গিয়ে এনার্জি হিসাবে আমাদের লাগলো। তাহলে অ্যাজ এ হোল এখন তোমরা বলতে পারবে, তোমরা না পড়েও বলতে পারবে যে পিসিআর এর জন্য আমাদের কি কি দরকার হয়। টেমপ্লেটের দরকার হয়, যেটাকে আমি অ্যাম্পলিফাই করব। 2 নাম্বার হচ্ছে একটা প্রাইমার দরকার হয়, যেটা আমার ওই ফ্ল্যাঙ্কিং রিজিয়নে অ্যাটাচড হবে। এবং তারপর একটা এনজাইম দরকার হয় ডিএনএ পলিমারেজ, যেটা চেইন ইলংগেশনে হেল্প করবে, প্রাইমারটা ইলংগেট হবে। আর 4 হচ্ছে কিছু এনার্জি লাগবে এই প্রসেসগুলো রান করার জন্য। দোজ আর দ্য রিকোয়ারমেন্টস ফর পিসিআর। ওকে, বুঝা গেল? জি Yes, ম্যাডাম। ma'am. এবার আমরা প্রসেসে যাব। প্রসেসে যাব হচ্ছে কি, কয়েকটা 4টা স্টেপ আছে, যেমন বায়োলজিক্যাল ক্লোনিং এ পোপারে 4টা স্টেপ ছিল, সেরকম পিসিআরেও কিছু স্টেপ আছে। সেই স্টেপগুলো কি একে একে আমরা ডিসক্রাইব করি। ফার্স্ট হচ্ছে গিয়ে প্রাইমার কনস্ট্রাকশন, এটা আমি অলরেডি বলে ফেলেছি, কিন্তু প্রাইমার কনস্ট্রাক্ট করতে হবে। প্রাইমার কনস্ট্রাক্ট কিভাবে করব? 2টা প্রাইমার তৈরি করব। এই যে দেখো এখানে 2টা প্রাইমার তৈরি করেছি, কিন্তু এখানে একটা, এখানে একটা। তো 2টা প্রাইমার আমরা তৈরি করব কিভাবে? 2টা অলিগোনিউক্লিওটাইড। অলিগোনিউক্লিওটাইড তোমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনে পড়েছিলে? জি ম্যাডাম, অলিগোস্যাকারাইড। Yes, ma'am. অলিগোস্যাকারাইড, Yes, ma'am. Less 4 to than 10 10. polysaccharide দিয়ে তৈরি। হ্যাঁ, লেস দ্যান 10। সেই রকমই এখানে অলিগোনিউক্লিওটাইড বলেছে যে খুব কম সংখ্যক নিউক্লিওটাইড নিয়ে একটা মানে স্ট্র্যান্ড তৈরি করা আর কি। 2টা অলিগোনিউক্লিওটাইড প্রাইমার তৈরি করব কমপ্লিমেন্টারি টু দ্য ফ্ল্যাঙ্কিং নিউক্লিওটাইড সিকোয়েন্স of each DNA strand are first synthesized, which are acts as primers, and those are responsible for specificity of target DNA.
কেন বলেছি স্পেসিফিসিটি অফ টার্গেট ডিএনএ? প্রাইমার কনস্ট্রাকশনে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু পুরা ডিএনএ যেটা আমি অ্যাম্পলিফাই করতে চাই, পুরা ডিএনএ সিকোয়েন্সটাই আমার উল্টাপাল্টা হয়ে যাবে, আলটিমেটলি মিউটেশন হবে ওখানে। সো এটার মধ্যে এই প্রাইমার কনস্ট্রাকশন ঠিকঠাক মতো করতে হবে, এবং যদি করতে পারি তাহলে আমরা পার্টিকুলার ডিএনএ যেটাকে ক্লোন করতে চাই সেটা আমরা ঠিকঠাক মতো পাবো। তো প্রাইমার কনস্ট্রাকশন করে ফেললাম, তারপর কি করব, আমাদের ওই যে ডাবল স্ট্যান্ড ডিএনএ ছিল, যে দেখো এখানে এই যে ডাবল স্ট্যান্ড ডিএনএ, এটা দেখো এদিকে লাগানো আর এদিকে খোলা, মানে হচ্ছে কি এটা আমরা খুলে ফেলেছি, মানে হচ্ছে কি ডিএনএটাকে আমরা সেপারেট করেছি। এইটাকে আমরা নাম দিয়েছি হলো ডিন্যাচুরেশন অফ ডিএনএ। ডিন্যাচুরেশন হচ্ছে কি করব, ডিএনএ টু বি অ্যাম্পলিফাইড ইজ হিটেড টু সেপারেট। কত ডিগ্রি সেলসিয়াসে আমরা হিট করব? 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হিট করলে কি হবে, ডাবল স্ট্যান্ড দিয়ে টার্গেট ডিএনএটা সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট হয়ে যাবে। এইখানে তাহলে প্রি রিকুইজিট কি, আমি যে ডিএনএ দুইটা স্ট্র্যান্ডকে আমি সেপারেট করতে হবে, যেটার নাম দিয়েছি সেপারেট, নাম না দিয়ে আমরা বলেছি ডিন্যাচুরেশন অফ ডিএনএ। সেটা কিভাবে করব, ওই ডিএনএটাকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা 15 সেকেন্ড থেকে 2 মিনিট রাখি, তাহলে পরে ডাবল স্ট্যান্ড ডিএনএ টার্গেট ডিএনএটা ইজিলি সেপারেট হয়ে সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএতে কনভার্ট হবে। সো দিস ইজ নোন অ্যাজ ডিন্যাচুরেশন অফ ডিএনএ। এখানে তোমাদের মনে রাখতে হবে দুইটা টার্ম কন্ডিশন, একটা হচ্ছে টেম্পারেচার হবে 95 ডিগ্রি সেলসিয়াস এবং কতক্ষণ হিট করব, 15 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত হিট করতে হবে, তাহলে আমরা ডাবল স্ট্যান্ডকে সেপারেট করে সিঙ্গেল স্ট্যান্ডে কনভার্ট করতে পারবো। এবং সিঙ্গেল স্ট্যান্ডে যদি কনভার্ট না করি তাহলে কিন্তু আমরা এই যে প্রাইমার তৈরি করলাম, প্রাইমারটাকে কিন্তু আমরা ওই টেমপ্লেট সিঙ্গেল স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করতে পারবো না। তাহলে সেকেন্ড স্টেপ গেল ডিন্যাচুরেশন অফ ডিএনএ। থার্ড স্টেপ যেটা অ্যানিয়েল, কথাটা আগেই আমি বলেছি মিনিং। অ্যানিয়েল কথাটার মানে কি? জোড়া লাগানো। জোড়া লাগানো। সেই জোড়া লাগাতে গেলে আমাদের আবার কি করতে হবে, কাকে কিসের সাথে জোড়া লাগাবো? অ্যানিলিং করব প্রাইমারকে, যে আমরা ওই যে দুইটা অলিগোনিউক্লিওটাইড প্রাইমার তৈরি করে ফেলেছি সেটাকে আমরা এই সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএর সাথে অ্যানিয়েল করব। সেটার জন্য আবার কেমন সিচুয়েশন তৈরি করতে হবে, ওই যে টেম্পারেচার আমরা 95 ডিগ্রি সেলসিয়াসে বাড়িয়েছিলাম সেটাকে আবার একটু কুল ডাউন করতে হবে। কত ডিগ্রি সেলসিয়াস? 54 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। এটা মানে বই টু বই ভ্যারি করে, এই টেম্পারেচারটা খুব কম এদিক ওদিক হতে পারে, তো এটা কোনো সমস্যা না, তোমরা একটা স্ট্যান্ডার্ড বই ফলো করলেই হবে। আমি এখানে 54 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস দিয়েছি। এই সেলসিয়াস তাপমাত্রায় আমরা কুল ডাউন করব। দ্যাট মিনস 95 থেকে টেম্পারেচারটা কমিয়ে আমরা এই টেম্পারেচারে নিয়ে আসব। নিয়ে এসে এর মধ্যে আমি যদি প্রাইমারটা দিয়ে দিই, তখন প্রাইমার তো কমপ্লিমেন্টারি টু দিস সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ, এই সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএর ফ্ল্যাঙ্কিং রিজিয়নের কমপ্লিমেন্টারি প্রাইমার। সো এই প্রাইমারটা যে ওই ফ্ল্যাঙ্কিং রিজিয়নে যে অ্যাটাচড হয়ে যাবে। দ্য সেপারেটেড স্ট্যান্ড আর কুলড and allowed to anneal to the two primers which are complementary to the flanking region. বুঝা গেল anneal? জি ম্যাডাম। ওকে, জি ম্যাম। দেন কি করলো, তারপর কি হবে, উইথ দ্য হেল্প অফ ডিএনএ পলিমারেজ অ্যান্ড ডিএনটিপি দ্যাট ইজ এনার্জি এবং টেম্পারেচার, আবার এটাকে আমি আরেকটু টেম্পারেচার বাড়িয়ে দেব 72 ডিগ্রি সেলসিয়াস করলে এই কন্ডিশনে ফর 30 সেকেন্ড নিউ ডিএনএ স্ট্র্যান্ড আর সিনথেসাইজড। আমরা ছবি দেখি, এই দেখো এটা আমরা প্রাইমার বসিয়েছি এবং এটা টেম্পারেচারটা বাড়িয়ে এবং এনজাইম দিয়ে দিয়েছি, ডিএনএ পলিমারেজ এনজাইম দিয়ে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিয়েছি 70 ডিগ্রি সেলসিয়াসে, এবং দেখো এই যে চেইন ইলংগেশন হওয়া শুরু করেছে এবং আলটিমেটলি এরকম একটা লাল, দেখো এটা গ্রিন পোর্শন এবং তার সাথে একটা রেড কালারের চেইন এক্সটেনশন হয়ে একটা নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করলো। তার মানে এইটার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হবে এইটা, আর এই স্ট্র্যান্ডটার কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হবে এইটা। তার মানে হচ্ছে দুইটা স্ট্র্যান্ড থেকে 4টা স্ট্র্যান্ডে কনভার্ট হলো। এবং এটা করার জন্য আমাদের টেম্পারেচারটা কি করতে হলো, 72 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে 3টে টেম্পারেচার পেলাম। প্রথমে ডাবল স্ট্যান্ড অরিজিনাল ডিএনএ টেমপ্লেটকে আমাদের সেপারেট করার জন্য টেম্পারেচার লাগলো কত? 95 ডিগ্রি 95 ডিগ্রি সেলসিয়াস। কতক্ষণ? 15 সেকেন্ড থেকে 2 মিনিট। 2
2 মিনিট। তারপর আমরা কি করব, অ্যানিয়েল করব প্রাইমারটাকে সিঙ্গেল স্ট্যান্ড, সেখানে আবার একটু কুল ডাউন করতে হবে, সেখানে টেম্পারেচার কত করতে হবে, 54 to 60 degrees 54 to 60। দেন চেইন এক্সটেনশনের জন্য আবার একটু টেম্পারেচার বাড়াতে হবে, সেটা কতটুকু, 72 degrees for 30 seconds 30 সেকেন্ডস। তাহলে চেইন এক্সটেনশন হয়ে রিপ্লিকেশনের মাধ্যমে স্ট্যান্ড তৈরি হলো। এবং এই চারটা যে স্টেপ, এই চারটা স্টেপের মধ্যে আমি যখন সেকেন্ড সাইকেল শুরু করব, তখন কি করব, তখন তো আমাদের ওই প্রাইমার তৈরি করাই আছে, শুধু আমরা সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ স্টেপ আমরা রিপিট করলে আমাদের আবার আরেকটা সাইকেল শেষ হয়ে যাবে। এবং এইভাবে সাইকেল অফ ডিএনএ অ্যাম্প্লিফিকেশন এটা এগেইন অ্যান্ড এগেইন হতে থাকবে। এবং আলটিমেটলি যেটা বলেছে, এইরকম যদি আমি 30 সাইকেল রান করাতে পারি, তাহলে যেটা হবে কি, এই 30 সাইকেল রান করালে আমি কতগুলো ডিএনএ পাবো, 10 to the power 9 এতগুলো নাম্বার আমি ডিএনএ তৈরি করতে পারবো। তাহলে আমরা বলেছিলাম যে প্রথমে এই মানে 2 to 3 আওয়ার্সের মধ্যেই আমরা মিলিয়ন কপিজ অফ ডিএনএ তৈরি করতে পারি পিসিআর এর মাধ্যমে, সেটা কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে স্টেপগুলো পিসিআর আরেকবার রিকল করি। প্রাইমার কনস্ট্রাকশন, denaturation of DNA at 95 degrees Celsius for 15 seconds to 2 minutes, then anneal of primers to single stranded DNA, এখানে টেম্পারেচার আমি কুল ডাউন করব 54 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস, দেন চেন এক্সটেনশন, এটা করব 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 সেকেন্ড রাখলেই আমার চেন এক্সটেনশন হয়ে যাবে। এবং আলটিমেটলি আমরা রিপিট করব এই স্টেপগুলো রিপিটেডলি করার ফলে আমরা থাউজেন্ডস কপিজ অফ ডিএনএ পেয়ে যাব ভায়া পলিমারেজ চেইন রিয়াকশন। স্টেপগুলো ক্লিয়ার হলো? ছবিটা এটাই, একই ছবি আমি আবার দেখিয়েছি এখানে। এখন কি না পড়ে লেখা যাবে? পারবা? এখন লেখা যাবে। জি ম্যাডাম। এটা দেখো, এটা হয়েছে একই ছবি, এখানে একই ছবি দেখানো হয়েছে। এটা হচ্ছে ডিএনএ, দুটো একসঙ্গে লাগানো। ডিএনএটাকে আমি সেপারেট করেছি, প্রাইমার এখানে ইনসার্ট করেছি, করে এটা চেইন এক্সটেনশন হয়েছে, এটা হচ্ছে গিয়ে কপি হয়ে গেছে আর কি, অনেকগুলো কপি হয়ে গেছে, একই ছবি। এবং এটা বলেছে 2 to the power 30, এই 30টা সাইকেল যদি আমি রান করাই তাহলে পরে 10 to the power 9 কপিস আমি পাবো। 30th সাইকেলের পরে আমি এতগুলো কপি পাবো। এই হচ্ছে পিসিআর। এখন পিসিআর অ্যাপ্লিকেশন, এখানে দেখো অনেকগুলো ছবি আছে। আগে ছবিগুলো আমরা একটু দেখি, ছবি দেখলে ভিজুয়াল ইম্প্যাক্টে জিনিসটা মনে থাকে ভালো। ইদানিং রাস্তার পাশে অনেকগুলো কর্ন দেখো, ভুট্টা, এই ভ্যানে করে এটা মানে রোস্ট করে করে পাবলিক খায়। আগে কিন্তু এত ইজিলি অ্যাভেলেবল ছিল না ভুট্টা, এটা এখন খুব অ্যাভেলেবল হয়েছে। এটা হচ্ছে হাইব্রিড বলে, এটা খুব জেনারেল টার্ম আর কি, হাইব্রিড কথাটা খুব ইউজ হয়, তাই না? জি ম্যাডাম। আমরা আগে পেয়ারা দেখেছি কি একদম ছোট, তোমরা অবশ্য মানে তোমাদের ইয়েতে হচ্ছে পেয়ারা মানে হচ্ছে অনেক বড় আর কি টাইপের, কিন্তু আগে কিন্তু পেয়ারা এত বড় পাওয়া যেত না। হ্যাঁ, আগে পেয়ারা ছোট ছোট ছিল, এখন অনেক বড় বড় পেয়ারা পাওয়া যায়। এই বড় বড় পেয়ারা কিভাবে হয়েছে, এটার নাম আমরা ওই টিভি কল্যাণে জেনেছি, এটাকে বলে কাজী পেয়ারা, তাই না? জি ম্যাম। এই যে বড় পেয়ারা, এই যে বড় পেয়ারা কেন হয়েছে, হাইব্রিড এটাকে বলে, এটা হয়েছে কিন্তু এই যে ডিএনএ টেকনোলজির মাধ্যমেই। তারপরে এই যে দেখো এখানে অনেকগুলা মানে মেডিসিনের ভায়াল দেখা যাচ্ছে আর কি। এগুলো ভ্যাকসিন তৈরি হয়েছে, যে ভ্যাকসিন তৈরি হয়েছে কিভাবে, এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমেই। তো এখন আসো অ্যাপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ফার্স্ট যেটা, প্রোডাকশন অফ প্রোটিন ইন অ্যাবান্ডেন্স। আমি কিন্তু বলি নাই যে ভ্যাকসিন, প্রোডাকশন অফ ভ্যাকসিন ইন অ্যাবান্ডেন্স, মানে আমি বলেছি প্রোটিন, কারণ হচ্ছে যে জিনিসগুলো তৈরি করে এগুলো সবই প্রোটিন ইন নেচার। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা কি কি তৈরি করতে পারি? ইনসুলিন। ইনসুলিন কিসে ইউজ হয় ম্যাডাম? ডায়াবেটিস। ম্যাম ডায়াবেটিসে ট্রিটমেন্টে। আগে কি হতো জানো, আগে যেটা হতো বোভাইন ইনসুলিন বলতো আর কি। বোভাইন মানে কি, বোভাইন কথাটার মানে হ্যাঁ, এই গরুর কি করতো, গরুর প্যানক্রিয়াস থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে ওখানে বিটা সেল নিয়ে ওখান থেকে ইনসুলিন নিয়ে তারপর এটাকে প্রসেস করে তারপর এটা বাজারজাত করা হতো।
কত মানে কিন্তু এখন যেটা হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইজিলি ইনসুলিন বানিয়ে ফেলছে। এটা জিডব্লিউ মানে কি, গ্রোথ হরমোন। কার গ্রোথ হরমোন কম ছিল? একটা রিনাউন্ড মেসি ম্যাম। মেসি, লিওনেল মেসি ম্যাম। লিওনেল মেসি। সো যদি আমরা গ্রোথ হরমোন না তৈরি করতে পারতাম, আমরা আজকে লিওনেল মেসিকে পেতাম না, তাই না? ইয়েস ম্যাম। দেন হচ্ছে ভ্যাকসিন আছে, ইরিথ্রোপয়েটিন, নাম শুনেছো? ইরিথ্রোপয়েটিন কি কাজ জি করে? ম্যাডাম, ইরিথ্রোপোয়েসিসে সহায়তা করে ম্যাডাম। কি করে? আর রেড ব্লাড আরবিসি সেল কাউন্টিং তৈরিতে করে ম্যাম, আরবিসি প্রোডাকশন। জি ম্যাম আরবিসি প্রোডাকশন করে, হ্যাঁ। সেই জন্যই ইরিথ্রোপয়েটিন ইনজেকশন এটা দেয়া হয় কিডনি ফেইলিয়ার পেশেন্টদের। ইরিথ্রোপয়েটিন দেওয়া হয় কারণ কিডনি ফেইলিয়ার হলে তখন তো কিডনি থেকে তৈরি হয় না ইরিথ্রোপয়েটিন। ইয়েস ম্যাম। জি ম্যাডাম। তো ইরিথ্রোপয়েটিন কিডনি ফেইলিয়ার হলে ইরিথ্রোপয়েটিন তৈরি হতে পারে না, তখন তো আর যদি ইরিথ্রোপয়েটিন তৈরি না হয় তাহলে তো কি হবে, তোমার আরবিসি তৈরি হবে না। সেই জন্য কিডনি ফেইলিয়ার পেশেন্টদের ওই মাসে মাসে, শুনো যদি পরিচিত কেউ থাকে, যে মাসে মাসে একটা খুব দামি ইনজেকশন নিতে হয়। এটা হচ্ছে যে ইরিথ্রোপয়েটিন ইনজেকশন দেওয়া হয়। ইন্টারফেরন, এটা ইমিউনোগ্লোবিন টাইপের আর কি, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, সুপার অক্সাইড ডিসমিউটেজ, এই জিনিসগুলো তৈরি করবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। সো কত বড় একটা আশীর্বাদ আর কি আরডিটি। নেক্সট যেটা হয় কম্পারিজন অফ জিন নর্মাল জিনের সাথে মিউটেন্ট জিনের একটা কম্পারিজন। সাপোজ থ্যালাসেমিয়া, নাম শুনেছো তাই তো? জি ম্যাডাম। হ্যাঁ, এই থ্যালাসেমিয়ার যে মিউটেন্ট জিন, বিটা হিমোগ্লোবিনের বিটা চেন কিংবা আলফা চেনের ডিফেক্ট আছে, সেটা কিভাবে ফাইন্ড আউট করবে? একটা নর্মাল জিনের সাথে কম্পেয়ার করবে আরডিটির মাধ্যমে, পিসিআর এর মাধ্যমে। তারপর ডিটেকশন অফ তোমার ওই জিন, যেটা মিউটেন্টস জিন, নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স আর কি, দেখার জন্য এটা ইউজ করা হয়। যেমন কোথায়? এইচআইভি কিংবা এমডিআর টিবি। মানে কি এমডিআর টিবি? এমডিআর কথাটার মানে কি? মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। আমাদের দেশে কিন্তু অ্যালার্মিংলি এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ কি? টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট একটু লেন্দি, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত টিবি ট্রিটমেন্টের জন্য ওষুধ খেতে হয়। আর আমাদের দেশে টিবিটা মোর কমন লো সোশিও ইকোনমিক কন্ডিশন। সো এরা কি করে, এরা যখন অসুস্থ হয়, হেলথ কমপ্লেক্সে আসে চিকিৎসা নেওয়ার জন্য, ওদেরকে ড্রাগ দেওয়া হয়। এটা ফ্রি দেয়, গভর্নমেন্ট ফ্রি দেয়, টিবি ক্লিনিকগুলোতে ফ্রি ট্রিটমেন্ট দেয়। ওরা ইনিশিয়ালি 2-3 মাস ওষুধ খাওয়ার পর যখন এরা মানে বেটার ফিল করে, তখন ওরা আর ফার্দার ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে না। যার ফলে হয় কি, এরা হয়তোবা ওই 2-3 মাস চিকিৎসা নেওয়ার পর কিছুদিন ভালো থাকে, আবার ওদের টিবি দেখা যায়। তখন যখন আবার চিকিৎসা নিতে আসে, তখন দেখা যায় যে ওই 2-3 মাস খেয়ে যে বন্ধ করেছিল ওষুধ, যার জন্য ওদের একটা রেজিস্ট্যান্স গ্রো করে, তখন টিবির চিকিৎসা দিলেও আর ওইটা কাজ করে না। এটাকে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। তো লো অ্যাবান্ডেন্স নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স অফ দোজ ডিজিজ, যেমন এইচআইভি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, এগুলাতে আমরা ওই পিসিআর এর মাধ্যমে এই নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্সটা জানতে পারি। জানে খুব কম সময়ে। আগে কালচার করতে 72 আওয়ার্স লাগতো, এখন কয়েক ঘন্টার মধ্যে এই রিপোর্টটা আমরা দিয়ে দিতে পারি পিসিআর এর মাধ্যমে। দেন অ্যাপ্লিকেশন ইন ফরেন্সিক মেডিসিন, এইটার আরেকটা তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, হোয়াট আর দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ পিসিআর অথবা মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এইভাবে কোশ্চেনটা আসতে পারে। মেডিকো লিগাল মানে কি? মেডিকেল পার্সপেক্টিভে, মেডিকেল ব্যাকগ্রাউন্ডে, লিগাল কি কি ফিল্ডে পিসিআরটা ইউজ করা হয়। প্যাটার্নিটি টেস্ট, ঠিক আছে, ফাদারের ব্লাড আর চিলড্রেনের ব্লাড নিয়ে যদি টেস্ট করে যায় পিসিআর এর মাধ্যমে, আমরা এটা একটা কম্প্যারিজন করে প্যাটার্নিটি টেস্ট করি। কিংবা ক্রিমিনাল আইডেন্টিফিকেশন, এগুলো তোমরা দেখেছো, বিভিন্ন মুভিতে দেখেছো, এমনি বিভিন্ন সিচুয়েশন টিভিতে দেখো আর কি, প্যাটার্নিটি টেস্ট, ক্রিমিনাল আইডেন্টিফিকেশন, এগুলোকে আমরা বলি হচ্ছে কি, আরেকটা একটা হেডলাইন দিয়েছি যে মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ পিসিআর। দেন প্রিন্যাটাল ডায়াগনোসিস অ্যান্ড ক্যারিয়ার ডিটেকশন, বিভিন্ন ডিজিজ, আমি একটা নাম দিয়েছি এখানে, সিস্টিক ফাইব্রোসিস, থাউজেন্ডস অফ ডিজিজ আছে যেখানে আমরা প্রিন্যাটাল ডায়াগনোসিস করে ফেলতে পারি। এবং ক্যারিয়ার ডিটেকশন,
থ্যালাসেমিয়ার কথাই বলি, বাবার করে মানে প্রেগনেন্ট ওমেনদের আমরা হয়তো বা ওই প্রিন্যাটাল ডায়াগনোসিস মানে হচ্ছে কি তখন মায়ের অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি যে ক্যারিং ফিটাস থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা, থ্যালাসেমিয়া ডিজিজ কিনা। যদি ওইরকম হয় আগেই ডায়াগনোসিস করে, যেটা বলে যে মেডিকেল অ্যাবর্শন, এটা অ্যালাউড সব কান্ট্রিতেই, বিশ্বের সব কান্ট্রিতে অ্যালাউড। যদি থ্যালাসেমিয়ার পেশেন্ট, বাচ্চাটা দেখা যাবে যে থ্যালাসেমিয়ার পেশেন্ট হবে, তখন একটা অপশন দেওয়া হয় প্যারেন্টসদের যে মেডিকেল অ্যাবর্শন, মেডিকেল ব্যাকগ্রাউন্ডে অ্যাবর্শন করা পারমিট করে আর কি। তো এরকম একটা ডায়াগনোসিস করা যায়, প্রিন্যাটাল ডায়াগনোসিস। দেন জিন থেরাপি, ওই একই কথা, আমরা যদি মিউটেন্ট জিনটাকে ডিটেক্ট করতে পারি তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ওই মিউটেন্ট জিনটাকে আমরা এক্সট্রাক্ট করে ওখানে আমরা একটা নর্মাল জিন ওটা মানে ইমপ্লান্ট করা যেতে পারে। দেন এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এটা খুবই রিভলিউশনারি একটা ইফেক্ট আমাদের দেশে পড়েছে এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন। এই যে আমরা এখন বলি যে ধানে আমরা স্বয়ং সম্পূর্ণ, তাই না? এটা কেন বলি? যে এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন হাইব্রিড ধান উৎপন্ন করে আমরা আজকে কিন্তু মানে অনেকখানি আমাদের রিকোয়ারমেন্টস ফুলফিল করে ফেলেছি। শুধু ধানের বেলায় না, ওই যে বললাম পেয়ারা বলো, তারপর এখন দেখো না ওই যে বাউকুল বলে, দেখেছো? বড় বড় বড়ই পাওয়া যায়। জি ম্যাডাম। এগুলো কিন্তু ওই ডিএনএ টেকনোলজির ইফেক্ট। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বলবো, তোমাদের কি তোমরা ক্লাস 8-এ থাকতে কি এগ্রিকালচার পড়েছো সাবজেক্টটা? জি ম্যাডাম। Yes, ma'am. ওখানে পড়েছো না গুটি সার, কি যেন গুটি ইউরিয়া সার এরকম কিছু? জি ম্যাডাম। সুপার গুটি ইউরিয়া সার এরকম কিছু, যে বড় বড় এগুলা কিন্তু এই যে সার যেগুলো তৈরি হয় এগুলো কিন্তু এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ আরডিটি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ঠিক আছে, তাহলে দোজ আর দ্য ইউজেস অফ আরডিটি। ওকে, একটা হচ্ছে কি মেডিকেল ব্যাকগ্রাউন্ডে প্রোটিন সিনথেসিস করে হেল্প করে, comparison of gene, then detection of low abundance nucleic acid sequence, then medical legal importance, then prenatal diagnosis, gene therapy, agricultural application and industrial application. লাস্টে দুটো স্লাইড আছে, তার মধ্যে এই স্লাইডটা যেটা হচ্ছে জাস্ট দেখে যাও, এটা খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সাম। আসে ঘুরায় ফিরে এটা আসবে, ডিফারেন্স বিটুইন বায়োলজিক্যাল ক্লোনিং অ্যান্ড পিসিআর। কার্ড হলে কার্ড, টার্মেট হলে টার্মে, না হলে প্রফে, যে কোনো জায়গায় আসবে। আমরা জাস্ট দেখি, এগুলো আমরা সবই পড়ে ফেলেছি। বায়োলজিক্যাল ক্লোনিং টাইম কনজিউমিং, পিসিআর স্পিডি প্রসেস, তাই দেখলাম না 2 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে অনেকগুলো কপি আমরা পেয়ে যাই। টেকনিক্যালি মোর ডিফিকাল্ট, আসলে এটা বায়োলজিক্যাল ক্লোনিংটা সেল বেস তো একটু বেশি ডিফিকাল্ট, আর এটা তো আমরা ল্যাবে করি, টেকনিক্যালি লেস ডিফিকাল্ট। অ্যাপ্লিকেশন অফ ডিএনএ ইজ অকার্ড ইন এ রিপ্লিকেটিং সেল, মানে ভিভোতে হয় আর কি, আর এটা ভিট্রোতে হয়। আর এখানে এনজাইম কি লাগে বায়োলজিক্যাল ক্লোনিং এ? কি এনজাইম লাগবে? রেস্ট্রিকশন নিউক্লিওটাইড। আর এখানে কি লাগবে? কোন এনজাইম? ডিএনএ পলিমারেজ। এখানে ভেক্টর দরকার হয়, এখানে কি পিসিআর এর ভেক্টর লাগে? কি লাগে? না ম্যাম, প্রাইমার লাগবে। প্রাইমার লাগে। আর এখানে হোস্ট সেল লাগবে, সেল ওয়েস্ট, আর এখানে হোস্ট সেল লাগবে না। আর ইরোর এখানে হচ্ছে গিয়ে লেস হবে, বায়োলজিক্যাল ক্লোনিং এ ইরোর লেস, আর এখানে ইরোর প্রবাবিলিটি মোর আছে আর কি। এখানে লেস সেন্সিটিভ এই বায়োলজিক্যাল ক্লোনিং, আর এইটা যেহেতু ম্যানুয়ালি বেশি করা হয়, পুরোটাই বাইরে করা হয়, কাজে এটা হচ্ছে কি মোর সেন্সিটিভ। আর এটার বায়োলজিক্যাল ক্লোনিং এর ইউজটা কম, অ্যাপ্লিকেশনটা কম, কিন্তু পিসিআর এর তো আমরা অলরেডি দেখলাম অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তাই না? এবং ইউজফুল অ্যাপ্লিকেশন। দোজ আর দ্য ডিফারেন্স বিটুইন বায়োলজিক্যাল ক্লোনিং অ্যান্ড পিসিআর। ম্যাম। হ্যাঁ বলো ম্যাম, তাহলে যে কোভিড টেস্টে পিসিআর টেস্টিং করা হয় ম্যাম, এটার এরর প্রবাবিলিটি বেশি হওয়ার কারণে কি ম্যাম এত কোভিড নেগেটিভের ফলস রিপোর্ট? হ্যাঁ, এটা হতে পারে, অনেকগুলো স্টেপে এরর হওয়ার পসিবিলিটি আছে পিসিআর, যেহেতু এটা ম্যানুয়াল হ্যান্ডেলিং হয়। হ্যাঁ, সো এটার পসিবিলিটি অফ এরর অনেক বেশি। এটা শুধুমাত্র যে অনেক মেশিনের কারণে হতে পারে, রিএজেন্টের কারণে হতে পারে, টেকনিকে স্টেপিং এ কোনো সমস্যার জন্য হতে পারে, অনেকগুলো স্টেপ, অনেকগুলো মানে ফোকাল পয়েন্ট আছে যার জন্য পিসিআর এ মানে এই রেজাল্টটা গন্ডগোল হয় আর কি। তুমি যেহেতু পিসিআর কোভিড টেস্ট কথাগুলো উঠালা, সেই জন্যই এই স্লাইডটা হচ্ছে গিয়ে সেই ব্যাপারে একটু কথা বলা। এটা আসলে পড়ার কন্টেন্ট না,
এটা যেহেতু সমসাময়িক কালে এই পিসিআরটা নিয়ে কথা হচ্ছে, সেই জন্যই আমি এই স্লাইডটা করেছি। যাদের ইন্টারেস্ট আছে তারা একটু দেখতে পারো যে আমি এখানে হেডলাইনে 3টা টার্ম ইউজ করেছি। একটা হচ্ছে পিসিআর, আর একটা বলেছি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, ব্র্যাকেটে লিখেছি ক্যাপিটাল লেটারের RT পিসিআর, আর একটা লিখেছি রিয়েল টাইম পিসিআর, ব্র্যাকেটে লিখেছি স্মল লেটার RT পিসিআর, এটা অবলিক, আর একটা লিখেছি কিউ পিসিআর। এই ব্যাপারগুলো আমি একটু আলাপ করব, কারণ তোমরা খেয়াল করেছো কিনা টিভিতে পেপারে ইদানিং দেখা যায় জার্নালিস্টরা কেউ কেউ, আমি খুব অ্যামেজড হয়েছি, টিভিতে একটা নিউজ ব্রডকাস্টে আমি দেখলাম এক জার্নালিস্ট বলছেন যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, আরেকজন বলছেন রিয়েল টাইম পিসিআর, মানে কোভিড টেস্টে রিয়েল টাইম পিসিআর নেগেটিভ আসছে কিংবা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর নেগেটিভ আসছে, সব কি এক না কি? আসলে পার্থক্যটা কোথায়? পিসিআর তো আমরা জানলাম যে পিসিআর হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন। এটা কোথায় ইউজ করা হয়? পিসিআরটা ওয়াইডলি ইউজ করা হয় ডায়াগনস্টিক টেস্ট ফর ডিটেক্টিং প্যাথোজেন্স। অ্যান্ড প্যাথোজেন্সটা কি হতে পারে? প্যাথোজেনটা ভাইরাস হতে পারে অথবা ব্যাকটেরিয়া হতে পারে, দ্যাট অলরেডি কন্টেন ডিএনএ ফর অ্যাম্প্লিফিকেশন। ডিএনএর মধ্যে এই ভাইরাস আর ব্যাকটেরিয়াটা আছে, সেটাকে আমরা অ্যাম্প্লিফাই করে পিসিআর এর মাধ্যমে অ্যাম্প্লিফাই করে আমরা ডিটেক্ট করি যে কোন ভাইরাস কিংবা কোন ব্যাকটেরিয়া দিয়ে ওই পার্সন কিংবা মানে বায়োলজিক্যাল সেল অ্যাফেক্টেড হয়েছে। দ্যাট ইজ পিসিআর। ঠিক আছে, তাহলে পিসিআর আমরা কেন ইউজ করি? ডায়াগনস্টিক টেস্ট হিসেবে ইউজ করি ফর ডিটেক্টিং প্যাথোজেন। প্যাথোজেন কি হতে পারে? ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যেটা অলরেডি কোনো ওই পার্টিকুলার ডিএনএ কে অ্যাফেক্ট করেছে এবং তার মধ্যে অ্যাম্প্লিফাই করেছে। এই হচ্ছে মোটা দাগে পিসিআর বলতে আমরা এটাই বুঝি যে পিসিআর এর মাধ্যমে আমরা কোনো প্যাথোজেন ডিটেক্ট করি, এক কথায় শেষ। এবার আসো আরটি পিসিআর। আরটি, এখানে আরটি এটা ডেজিগনেট করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, আর পিসিআর মানে তো পিসিআরই। এটা হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েশন অফ পিসিআর, ওয়ান টাইপ অফ পিসিআর। সেখানে আমরা অলরেডি ওই যে পড়েছিলাম সি ডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ পড়েছিলাম, যে সেখানে কি হয়েছে? রিভার্স ট্রান্সক্রিপ্টের এনজাইম লেগেছিল না জি ম্যাম। এমআরএনএ জি, ম্যাম। থেকে ডিএনএ তৈরি করার জন্য, এবং সেই যে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করে সেই ডিএনএ এর মধ্যে আমরা খুঁজে বের করব যে প্যাথোজেন আছে কিনা, এবং সেই ক্ষেত্রে প্যাথোজেনটা হবে যে আরএনএ, পার্টিকুলারলি আরএনএ। এখানে আমি পিসিআর এ বলেছিলাম ভাইরাস এবং ব্যাকটেরিয়া, বাট এইখানে আরটিপিসিআর এ আমরা ডিটেক্ট করব অনলি ভাইরাস। আমরা ল্যাঙ্গুয়েজটা পড়ি, আরটিপিসিআর ইজ ইউজড ফর দোজ কন্টেইনিং আরএনএ দ্যাট নিডস টু বি ট্রান্সক্রাইবড টু ডিএনএ ফর অ্যাম্প্লিফিকেশন। কথাটা বোঝা গেল যে আরএনএ কন্টেইনিং যে সেলটা আছে সেটাকে আমাকে আগে ট্রান্সক্রাইব করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে হবে ফর অ্যাম্প্লিফিকেশন। The two techniques use the same process except that RT-PCR has an added step of reverse transcription of RNA to DNA to allow for amplification. তাই না? আমরা তো পিসিআর এর মাধ্যমে কি অ্যাম্প্লিফাই করব? পিসিআর এর মাধ্যমে আমরা ডিএনএটাকে অ্যাম্প্লিফাই করব, যেটা অলরেডি অ্যাফেক্টেড হয়েছে। কিন্তু আমরা তো এইখানে এই কোভিড-19 এটা তো ভাইরাস, এটা তো ডিএনএ না, তাই না? মানে সরি, এটা তো মানে হ্যাঁ ডিএনএ না, এটা তো আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাসটাকে আমরা কি করব? ডিএনএ তে কনভার্ট করতে হবে। সে ডিএনএ তে কনভার্ট করব কিভাবে? এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে এই আরএনএটাকে আমরা ডিএনএ কনভার্ট করব, তারপর এই ডিএনএটাকে আমরা পিসিআর এর মাধ্যমে আমরা অ্যাম্প্লিফাই করে দেখব যে এটা এই কোনো একটা পার্সন অ্যাফেক্টেড হয়েছে কিনা। তো এই টেস্টটাকে আমরা বলেছি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর। কারণ কেন? আমরা রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই আরএনএ কোভিড ভাইরাসটাকে আমরা ডিএনএতে কনভার্ট করেছি, তারপর ডিএনএটাকে আমরা পিসিআর এর মাধ্যমে অ্যাম্প্লিফাই করে আমরা দেখেছি যে পার্সন অ্যাফেক্টেড কিনা। কথাটা বোঝা গেল? জি ম্যাডাম। ম্যাডাম। জি ম্যাম।
তা এখন তোমরা খুব কশাসলি দেখো, যদি কোথাও দেখো যে কোনো ডক্টর কিংবা কোনো প্রেসক্রিপশনে তোমাদের যদি এই ছোট হাতের আর ছোট হাতের টি থাকে এবং পরে পিসিআর থাকে, অ্যাডভাইস করেছে কোভিড টেস্টের জন্য, এই 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 অ্যাডভাইসটা কি ঠিক? না ম্যাম। তাহলে ওইটা কি করতে হবে? ক্যাপিটাল লেটারে আর থাকতে হবে, ক্যাপিটাল লেটারে টি থাকতে হবে, তাই না? ঠিক কি না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে এই রিয়েল টাইম পিসিআরটা কি জিনিস? ছোট হাতে আর, ছোট হাতের টি এবং পিসিআর। আমি অবলিক দিয়ে আবার দিয়েছি কিউ পিসিআর। কিউ দিয়ে বোঝা যাচ্ছে হচ্ছে কি কোয়ান্টিটেটিভ পিসিআর। কেন এটাকে কোয়ান্টিটেটিভ পিসিআর বলা হয়েছে অথবা রিয়েল টাইম পিসিআর বলা হয়েছে সেটা আমরা একটু দেখি এই স্লাইডটাতে। বোথ টেকনিক্স ক্যান বি পারফর্মড ইন রিয়েল টাইম। আমরা যে এর আগে দুটো টেকনিক বললাম, পিসিআর এবং আর ক্যাপিটাল আরটি পিসিআর, এই দুটো টেকনিক আমরা রিয়েল টাইম পিসিআর এর মাধ্যমে মানে হতে পারে। রিয়েল টাইম পিসিআর মানে কি আমি বলি, আমরা যে ওই যে স্টেপগুলো দেখলাম, ফার্স্ট স্টেপের পরে এবং স্টেপিংগুলো সেম, রিয়েল টাইমেও একই, কিন্তু কি হয় ফার্স্ট স্টেপের পরে আমরা টাইমটা কাউন্ট করতে পারি এবং কতটুকু অ্যাম্পলিফাই হয়ে ইনফেকশন হয়েছে কিনা সেটা আমরা বাই করতে পারি। সেটা নয়, যেহেতু প্রত্যেকটা সাইকেলের পরেই আমরা টাইম কাউন্ট করে কতটুকু অ্যাম্পলিফিকেশন হয়েছে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া সেটা কাউন্ট করতে পারি, সেই জন্য এটাকে আমরা রিয়েল টাইম পিসিআর বলেছি। আর নর্মাল পিসিআরে হয় কি একদম শেষে যে আমরা ডিএনএ সিকোয়েন্সটা কাউন্ট করতে পারি। কি বলেছি দেখো, বোথ টেকনিক্স ক্যান বি পারফর্মড ইন রিয়েল টাইম PCR, that is হচ্ছে RT-PCR or quantitative PCR, which means results are visible almost immediately. That means it monitors the amplification of a target DNA molecule during the PCR, that is in real time, that is AIDS virus, MDR-T মানে MDR TB bacteria, that is it determines the presence and abundance of particular DNA sequence in the স্যাম্পল ইন ইচ সাইকেল। এক একটা সাইকেলের পরে আমি দেখতে পাবো যে ওই ভাইরাস অথবা ব্যাকটেরিয়া কতখানি অ্যাম্পলিফাই করেছে, সেইটা দেখার স্কোপ আছে। সেইটাকেই আমরা বলেছি হলো, সেই জন্য এটাকে আমরা বলেছি রিয়েল টাইম পিসিআর। কিন্তু নর্মাল পিসিআর এর ক্ষেত্রে হয় কি, আমরা একদম ধরো আমরা 3টে সাইকেল রান করব কিংবা 16টা সাইকেল রান করব, 16টা সাইকেলের পরে আমি দেখতে পাবো যে ওই ভাইরাস অথবা ব্যাকটেরিয়া কতটুকু অ্যাম্পলিফাই করেছে, আমার পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। কিন্তু RT-PCR, দ্যাট ইজ রিয়েল টাইম পিসিআর এ ফার্স্ট সাইকেলের পরে আমি দেখতে পাবো এটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, কিংবা ফার্স্ট সাইকেলের পর যদি নেগেটিভ আসে তাহলে আমরা সেকেন্ড সাইকেলের পরে আবার দেখবো এটা পজিটিভ আসছে কিনা। প্রত্যেকটা সাইকেলের পরেই আমি রিডিং নিতে পারবো যে এটা পজিটিভ না নেগেটিভ। এই জন্য এটাকে রিয়েল টাইম বলেছে। টাইম এটা একটা ভাইটাল, মানে 2 মিনিটে একটা সাইকেল রান করলো, রান করার পর যদি এটা পজিটিভ আসে তাহলে আমি বলে দিতে পারি যে এটা পজিটিভ আসছে। কিন্তু পিসিআর এর ক্ষেত্রে, নর্মাল পিসিআর এর ক্ষেত্রে আমি হয়তো একদম সেটিং করে দেবো যে 16টা সাইকেল রান করবে, 16টা সাইকেল রান করার পরে আমি রিডিং নিতে পারবো যে এটা পজিটিভ না নেগেটিভ। তার মানে হচ্ছে রিয়েল টাইম পিসিআরটা হচ্ছে কি মোর সেন্সিটিভ দ্যান নর্মাল পিসিআর। কথাটা বোঝা গেল? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। এবং লাস্টে কথাটা এটাই বলছি, বাট while used conventionally, that is only PCR, it will visible at the end of the total reaction. টোটাল রিয়াকশনের পরে কনভেনশনাল পিসিআর যেটা, সেটা দিয়ে টোটাল রিয়াকশনের পরে আমি রিডিং নিতে পারবো। কিন্তু রিয়েল টাইম পিসিআর এ আমরা প্রত্যেকটা সাইকেলের পরেই আমরা দেখতে পারবো ওই ভাইরাস, দ্যাট ইজ এইডস ভাইরাস, এমডিআর ব্যাকটেরিয়া মানে টিবি ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এগুলো পজিটিভ আসছে কিনা সেটা আমরা রিয়েল টাইম পিসিআর এর মাধ্যমে প্রত্যেকটা সাইকেলের পরেই আমি রিডিং নিতে পারবো। এইগুলো হচ্ছে কি বেসিক ডিফারেন্স বিটুইন কনভেনশনাল পিসিআর, RT-PCR অ্যান্ড রিয়েল টাইম পিসিআর। রিয়েল টাইম পিসিআর কিন্তু এই পিসিআর হতে পারে, কনভেনশনাল পিসিআর এও আমরা ইউজ করতে পারি অথবা এই RT-PCR এও ইউজ করতে পারি। হ্যাঁ, তো এইটা হচ্ছে রিয়েল। তাহলে আমরা রিয়েল টাইম পিসিআর কেন করব? এটা হচ্ছে মোর সেন্সিটিভ, মানে এই জন্য এটাকে বলছে কোয়ান্টিটেটিভ পিসিআর। প্রত্যেকটা সাইকেলের পরেই আমরা কোয়ান্টিটিটা কাউন্ট করতে পারি যে কতগুলো যদি ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হয় কতটুকু ইনফেক্টেড হয়েছে।
কয়টা ভাইরাস আছে, কয়টা ব্যাকটেরিয়া আছে সেটা আমরা কাউন্ট করতে পারি। সেই জন্য এটাকে আরেকটা নাম কোয়ান্টিটেটিভ পিসিআর বলা হয়। দিস ইজ অল অ্যাবাউট মানে আমাদের যে ইদানিংকালে আমরা যে টার্ম ইউজ করছি সেই সম্পর্কে একটু ক্লারিফিকেশন। এটা তোমাদের আসলে পড়ার মানে তোমাদের কোর্স কন্টেন্ট না, ইদানিং যেহেতু এই জিনিসগুলো নিয়ে খুব কথা হচ্ছে সেই জন্যই আর কি। তোমাদের যদি কারো কিউরিয়াসিটি থাকে সেই কিউরিয়াসিটিটাকে মিট আপ করার জন্য এই স্লাইডটা করা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম বলো। ম্যাম মিউটেন্ট জিন কি ম্যাম এক ধরনের প্যাথোজেন না? মিউটেন্ট জিন আসলে এক ধরনের প্যাথোজেন না। এটা হচ্ছে গিয়ে প্যাথোজেন মানে হচ্ছে গিয়ে যে জিনিসটা দিয়ে অসুখ হয়। এটা তো আসলে বডির মধ্যেই তো প্যাথোলজিক্যাল কন্ডিশন বলতে পারি আমরা, বডির মধ্যেই এটা তো তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, তুমি বলতে পারো যে কোনো প্যাথোজেন দিয়ে, হতে পারে সেটা ভাইরাস, হতে পারে ব্যাকটেরিয়া কিংবা রেডিয়েশন, এগুলো দিয়ে মিউটেশনের মাধ্যমে মিউটেন্ট জিনটা তৈরি হয়েছে। হ্যাঁ আচ্ছা ম্যাম, তাহলে কি আমরা কোনোভাবে ম্যাম রিয়েল টাইম পিসিআর দিয়ে কি ম্যাম আমরা এটা চেক করতে পারি যে কোনো কার্সিনোমা মেটাস্টেসিসের ম্যাম কত ফাস্ট মেটাস্টেসিস করতে পারে এটা দিয়ে? রিয়েল টাইম পিসিআর দিয়ে করা যেতে পারে, কিন্তু ফার্স্ট সাইকেল হ্যাঁ করা যেতে পারে এটা মানে, কিন্তু এটা খুব বেশি যে ভালো টেস্ট হবে সেই ক্ষেত্রে তা না। এটার জন্য আরো অ্যাডভান্স টেস্ট আছে আর কি যেগুলা দিয়ে করা যায়, বাট এটা একটা হতে পারে টেস্ট আর। বাট ওইটা একদম সাইকেল কত গুণ বাড়ছে তা না, ওইটা তো আসলে তুমি ডায়াগনোসিস করবা যে এটা মিউটেন্ট জিনটা আছে কিনা, সেটা ডায়াগনোসিস করবা। সেই তোমার মিউটেন্ট জিন থাকলে তুমি ফার্স্ট সাইকেল পরেই তুমি এটা ডায়াগনোসিস করে ফেলতে পারবা। আর যেটা বললাম লো অ্যাবান্ডেন্স মানে ভাইরাস, লো অ্যাবান্ডেন্স ভাইরাস মানে হচ্ছে খুব অল্প পরিমাণেও যদি থাকে সেটাও তুমি ডায়াগনোসিস করে ফেলতে পারবা রিয়েল টাইম পিসিআর দিয়ে। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমি ডাক্তার মাহফুজা বলছিলাম, এমফিল এর স্টুডেন্ট। একটা কোশ্চেন করতে পারি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাডাম আমি একটু জানতে চাচ্ছিলাম এই যে রিয়েল টাইম পিসিআর এ বর্তমানে যে কোভিড এইটার জন্য কয়টা সাইকেলের পর আমরা মোটামুটি বলতে পারি যে এটা পজিটিভ, কোভিড পজিটিভ? এটা তো ডিপেন্ড করবে ওই পার্সন কতটুকু ইনফেক্টেড হয়েছে, তার ভাইরাস লোড কতটুকু হয়েছে। ও আচ্ছা আচ্ছা। যদি তার মানে অনেক বেশি ভাইরাস লোড হয় দেখা যাবে ফার্স্ট সাইকেলের পরেই তার পজিটিভ চলে আসছে। সেনসিটিভিটি এত ভাইরাস বেশি, লোডের উপরে ম্যাডাম? ভাইরাস লোডের উপর ডেফিনেটলি, কারণ কতটুকু লিপ্লিকেশন হয়েছে তার সেটার উপর ডিপেন্ড করবে। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আর কেউ কিছু বলবে বাবা? অন্যরা? আজকে অ্যাটেন্ডেন্স কেমন? 98। বাহ সুন্দর। ম্যাডাম 116 ছিল ম্যাডাম। 16 ছিল। অন্যদের ভালো লাগেনি তার মানে 18 জন, আর না হলে ডাটা শেষ হয়ে গেছে। তোমরা ডাটা ইউজ করো কিভাবে? ম্যাম কিনে নাও? ইয়েস ম্যাম, অথবা টেলিটকে কেনা লাগে। টেলিটক ম্যাডাম। টেলিটক? টেলিটকে ম্যাম নেটওয়ার্ক পাওয়া যায় না এই জায়গাতে। হ্যাঁ টেলিটকে একটা সমস্যা যে নেটওয়ার্ক পাওয়া যায় না। কিনে ব্যবহার করি না। বাট অন্য কোম্পানির তো ডাটা মানে কস্টলি না একটু কম্পারেটিভলি? ম্যাডাম এক মাসের জন্য কিনলে ম্যাডাম 300 এর মধ্যে হয়ে যায় আর কি। এয়ারটেল ম্যাম 30 জিবি 30 দিন 300 টাকা। হয় এটা কভার করে তোমাদের ক্লাস ক্লাস? জি ম্যাম কভার করে। আর বেশি সেকেন্ড দেয় ম্যাম। আগে করতে, এখন ক্লাসের সংখ্যা বেড়ে গেছে তো এখন এটা করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা অ্যানাটমি পরীক্ষা দাও উইকলি কয়টা? ম্যাডাম এখন তো দেই না ম্যাডাম আর। কেন? এখন ম্যাম একটু শেষ হয়ে গেছে পরীক্ষাগুলো ম্যাম। অ্যাবডোমিনাল কার্ড কয়েকদিন আগে। অ্যাবডোমেন কার্ডটা তো হয়ে গেল ম্যাম। আচ্ছা আমি একটু তোমাদের সাথে কথা বলি একটু, এটা অফিসিয়াল কথা না আর কি। তো জানতে চাচ্ছিলাম যে বায়োকেমিস্ট্রিতে তোমরা আসলে যেটা অ্যাসাইনমেন্ট দিচ্ছ এটা বলো তো সত্যি করে তোমাদের কি কোনো মানে পড়া কেমন হচ্ছে পড়া? জি ম্যাম, রিটেনে প্রিপারেশন হয়ে যাচ্ছে ম্যাম। মানে এটা তো হ্যাঁ বলো, রিটেনে প্রিপারেশনটা হচ্ছে, তোমরা এটাকে একটু নোট করার মতো করছো তাই তো? মাঝে মাঝে দেখে লিখি ম্যাডাম, মাঝে মাঝে না দেখে লেখো না। খুব এটা খুবই মানে আমি খুব খুশি হলাম যে
একদম অনেস্ট কথাটাই বলেছো, এটাই হওয়া স্বাভাবিক আর কি। বাট এটা কি হচ্ছে যে তোমাদের রিটেনে, একজন যে বললে যে রিটেনে প্রিপারেশন হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে নোটস এর মতো হচ্ছে? হ্যাঁ ম্যাম, অনেকটা। ম্যাম খাতার মধ্যে আমরা তো একটা খাতায় লিখে রাখি সবকিছু, তো হচ্ছে হ্যাঁ, পরে দেখলে একটা কার্ডের সম্পূর্ণ কোশ্চেনের জায়গায় হয়ে যাচ্ছে আচ্ছা, আমাদের। এটার সাথে কি আরেকটু অ্যাড করা যায়? তোমরা আরেকটু কষ্ট করতে যাও যদি পারো, সেটা হচ্ছে যে তোমাদের কাছে কি রিটেনে লাস্ট 5 ইয়ার্স এর রিটেনে কোশ্চেন আছে? ইয়েস ম্যাম। আচ্ছা ম্যাডাম। ইয়েস ম্যাম। ওইটা দেখে, যেমন আমি আজকে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি একটা আইটেম পড়ালাম, তাই না? এইটা রিলেটেড যা কিছু কোশ্চেন আছে সেটাও যদি একটু কষ্ট করে আর 1 ঘন্টা খরচ করে তুমি একটা মানে ফ্রেশ একটা কপির মতো করে ফেললা, এটা কি করা যায়? এটার অ্যাডভান্টেজটা আমি বলি, আমি আমার নিজের যেটা করতাম, আমি এই কাজটাই করতাম, যে এটা করে কোশ্চেন রিলেটেড যে কোশ্চেন গুলো আছে ওগুলো আমি একটু কপি করে ফেলতাম, এবং যেটা হতো যে রিটেন পরীক্ষার আগে আমাকে আর বই খুলতে হতো না, আমি ওই খাতাটাই দেখে চলে গেলাম। এটা চেষ্টা করতে পারো, আর তো একটাই কার্ড আছে। আচ্ছা, এটা গেল এটা। আর তোমরা কি ওই অ্যাসাইনমেন্ট দিচ্ছ, টিউটোরিয়ালে কি করছো একটু বলো তো। আমি হচ্ছে এ ব্যাচের সাথে অ্যাসাইন, এ ব্যাচের কেউ একজন আমাকে একটু শেয়ার করো প্লিজ। ম্যাম টিউটোরিয়ালে নরমালি ম্যাডাম ওই পুরো টপিকটা আবার পড়ানো হয় ম্যাডাম, তো ম্যাম আমাদের মাঝে মাঝে কিছু কোশ্চেন করেন, ওগুলো হ্যাঁ, আমরা অ্যানসার দেই। হ্যাঁ, হ্যাঁ, মানে আবার ম্যাডাম রিকল করা রিভিউ হয়, রিভিউ রিভিউ হয়। বাট কোনো আবার যে নতুন করে একটু ভাইবা নেওয়াটা, এগুলো কিছু হয় না তো, তাই না? ম্যাম মাঝে মাঝে ম্যাডাম কোশ্চেন করেন। বাট এটা ইন জেনারেল কোশ্চেন, কারণ স্পেসিফিক্যালি কাউকে ধরে কোশ্চেন করা তা না। না ম্যাডাম বলেন মাঝে মাঝে যে এই রোল এইটা বলো। আচ্ছা, তাতে কি কিছু উপকার হচ্ছে? টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল ম্যাম, টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল। আচ্ছা। তাহলে কি আমি একটু জানতে চাচ্ছিলাম, তোমাদের ওপিনিয়ন ছাড়া তো কিছু আসলে করা যাবে না, সেটা হচ্ছে যে আলাদা করে কি টিউটোরিয়ালে ভাইবা নেওয়ার কোনো সিচুয়েশন ক্রিয়েট করা যায়? ম্যাম দেখা যায় ম্যাম টিউটোরিয়ালের পরে ম্যাম আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এখন ম্যাম টিউটোরিয়াল আগে যদি ম্যাম টিউটোরিয়াল ক্লাসে ভাইবা দেই তখন ম্যাম একটু না, আমি টিউটোরিয়াল ক্লাস না নিয়ে না, টিউটোরিয়াল ক্লাস হওয়ার পরে ভাইবা, এটা আমি এ ব্যাচের ফিডব্যাক পেলাম। ম্যাডাম এ ব্যাচে ম্যাডাম আমরা দিয়েছিলাম ভাইবা কয়েকটা ম্যাডাম। হ্যাঁ, আমি জানি এটা, তোমরা কয়েকটা ভাইবা দিয়েছো। আমি এটা এ ব্যাচের সিনারিওটা জানলাম যে তোমাদের অ্যাসাইন্ড ম্যাডাম তোমাদেরকে পড়ান, আবার একটু রিভিউ করে তারপর মানে কোশ্চেন আনসার সেশনের মতো একটা হয়, তাই তো? বাট অন্য 3টে ব্যাচের কি হয়? একটু বি ব্যাচের কেউ রিপ্রেজেন্ট করো। ম্যাম আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের টিউটোরিয়াল গুলো হয়, টিউটোরিয়াল ক্লাসে ম্যামরা আমাদের যারা অ্যাসাইন ব্যাচ টিচার আছেন ওনারা হচ্ছে পড়াটাকে আরেকবার রিভিউ করেন এবং কোন যদি অনেক সময় ম্যাডাম অনেক কোয়েশ্চেন আমাদেরকে আস্ক করে থাকে। আচ্ছা, সেটা স্পেসিফিক হয় অনেক সময় ম্যাডাম, কিংবা বলেন যে এটা তোমরা কে পারবে বলো, এরকম করে হয় ম্যাডাম। আচ্ছা, তাহলে তো একটা মানে গিভ এন্ড টেকের একটা স্কোপ আছে আর কি। ম্যাম টিউটোরিয়াল ক্লাসের সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা লেকচার ক্লাসের ধারণাটার পরে একটু পড়াশোনা করি, তারপরে টিউটোরিয়াল ক্লাস অ্যাটেন্ড করি। এজন্য আমাদের টিউটোরিয়াল ক্লাসটা অনেক বেশি মানে রেসপন্সিভ হয়। হ্যাঁ, লেকচার ক্লাসে তো একদম টোটালি আননোন একটা টপিক আমরা তোমাদেরকে ইনসার্ট করছি, তারপর তোমরা তো এটা খুব ভালো লাগলো আমার যে লেকচার ক্লাসের পরে তোমরা আবার মানে বই গো থ্রু করো বায়োকেমিস্ট্রি। জি ম্যাডাম, বই যদি বইয়ে সব টপিক পাওয়া যায় না, আমরা স্লাইডটা পড়ি অন্তত। হুম। আচ্ছা, তার মানে একটা আইডিয়া নিয়ে টিউটোরিয়াল ক্লাসে বসো তোমরা। জি ম্যাম। আর ডি ব্যাচে? জি ম্যাম, ডি ব্যাচও একই রকম হয় ম্যাম, মানে হচ্ছে ম্যাথ কোশ্চেন করে আমরা। আর তাহলে ইন জেনারেল কি আমি এই একটা আইডিয়া নিতে পারি যে তোমাদের মোটামুটি একটা গোছানো লেভেলে যাচ্ছ তোমরা বায়োকেমিস্ট্রি, যে পরবর্তীতে তোমাদের যখন কলেজ খুলবে ইনশাল্লাহ তখন তোমরা মোটামুটি এই নলেজের উপর বেসিস করে টার্ম ফাইনাল দিতে পারবা ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা, ভেরি গুড। টার্ম ফাইনালে কিন্তু শুধু রিটেন হয় না, ভাইবাও হয়, ঠিক আছে? তো রিটেনের প্রিপারেশন তোমাদের ভালো মতোই হচ্ছে, এটা আমি বুঝতে পারলাম। বাট আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের কি ভাইভাতে কোনো গ্যাপ থেকে যাচ্ছে কিনা, কারণ ভাইভা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, বুঝছো? মানে মেডিকেল সায়েন্সে এতদিনে বুঝে গেছো পাস করার জন্য রিটেনের থেকে ভাইভা অনেক ভাইটাল রোল প্লে করে। জি ম্যাম। সো তোমাদের
আইটেমে বসে ভাইবা দেওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, এটা এই জায়গাটাতে কোনো গ্যাপ থেকে যাচ্ছে কিনা। ম্যাম আমাদের তো ম্যাম অ্যানাটমি ফিজিওলজি যথেষ্ট ভাইবা দেই, সেই ক্ষেত্রে ম্যাম আমাদের এক্সপিরিয়েন্সটা আছে ম্যাম ভাইবা না, সেটা তো অ্যানাটমি ফিজিওলজি, তার মানে আমাদের যদি বায়োকেমিস্ট্রিতে ভাইবা নেওয়ার একটা স্কোপ আমরা তৈরি করি, তাহলে কি তোমাদের মানে তো ভালোই হওয়ার কথা, তাই না? অ্যানাটমি ফিজিওলজিতে দিচ্ছ, বায়োকেমিস্ট্রি আমরা ছেড়ে দিচ্ছি তোমাদের, কেন? না ম্যাডাম আমরা তো রাজি ফিজিওলজি হচ্ছে না, ফিজিওলজিতে অ্যাসাইনমেন্ট আকারই হয়। জি ম্যাডাম, ফিজিওলজি এখন আর ভাইবা নেন না আর কি, তামান্না ম্যাডাম নিয়েছিলেন কয়েকটা। হ্যাঁ, তোমাদের এ ব্যাচেও বিদুরা ম্যাডাম কয়েকটা ভাইবা নিয়েছে আমি জানি, বাট এটা মনে হয় তোমরা চিন্তা করে দেখো। বাট আমরা যেটা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, কতখানি সাকসেসফুল হবো জানি না। এই কার্ডটা শেষ তো হয়ে গেল, তারপর তোমাদের টিউটোরিয়াল হবে, তারপর অ্যাজ এ হোল কার্ডটার উপর আমরা একটা ক্লাস টেস্টের মতো অ্যারেঞ্জ করার ট্রাই করছি। এটা তোমাদেরকে আগে বলার কারণ হচ্ছে তোমরা ওইভাবে একটু মেন্টালি প্রিপারেশন নিও, যাতে অনেক স্কোপ আছে আমি জানি। আমরা যদি একটা মানে ক্লাস টেস্ট নেই, সেটাও তোমরা দেখেও দিতে পারো, কোনো আমাদের আটকানোর কোনো ওয়ে নাই, গুগল করে দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু নিজের কাছে নিজে অনেস্ট থাকা খুব বড় জরুরি ব্যাপার। নিজেকে ফাঁকি দিয়ে তো লাভ নেই, আলটিমেটলি ওই খাদে নিজেকেই পড়তে হবে। যতখানি অনেস্ট থাকা যায় সেটার জন্য আমি বলছি যে একটু ভালো করে একটু রিভিউ করো কার্ডটা, যদি সম্ভব হয় আমাদের, আমরা অ্যাট দ্য এন্ড মনে হয় আমরা একটা মানে ক্লাস টেস্টের মতো সবগুলো আইটেম মিলে নিতে পারি আর কি। এটা আমাদের এখনো প্রিলিমিনারি স্টেজে একটা চিন্তা ভাবনা আছে, বাকিটা এখন দেখা যাক কতখানি ফিজিবল করা যায়। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো। আর কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে অফ করে দেই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।